আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভে। আজকে আমরা আলোচনা করতে চাই পোস্ট গ্র্যাজুয়েশন গাইডলাইন্স নিয়ে। আমরা যারা মেডিসিন বা মেডিসিনের যেই ব্রাঞ্চগুলো আছে সেখানে আমরা যেই পোস্ট গ্র্যাজুয়েশন করতে চাই সেটারই একটা সংক্ষিপ্ত বা ইন ডিটেলস আমরা যতটুকু আসলে আমাদের পক্ষে সম্ভব হয় আমরা এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বিশেষ করে এখানে আমার মূল ফোকাস থাকবে এফসিপিএস এবং এমআরসিপিকে কেন্দ্র করে। রেসিডেন্সি নিয়ে আমি খুব বেশি কথা বলবো না, যেহেতু আমি নিজে রেসিডেন্সি এখন পর্যন্ত করি নাই। বাট এফসিপিএস এবং এমআরসিপি নিয়ে আমরা বেসিক্যালি আসলে আলোচনা করতে চাই। সো আমি একটু 2-1 মিনিট একটু ওয়েট করব, তারপরে আমরা শুরু করে দিব। যেহেতু লাইভ আমরা একটু দেখবো যে সবাই মোটামুটি জয়েন করলে আমরা অ্যাজ আর্লি এজ পসিবল স্টার্ট করে ফেলবো ইনশাআল্লাহ। সো আমাকে যদি কেউ একটু কমেন্টে যদি আমাকে একটু বলে যে সব শোনা যাচ্ছে কি না, তাহলে খুব সুবিধা হয়। যে জাস্ট লেট মি নো যে সাউন্ড ঠিকঠাক আছে কি না। জাস্ট এটা একটু কেউ একটু কমেন্ট করলে আমি বুঝতে পারবো। আমাকে জাস্ট কমেন্টে কেউ একজন বললে খুব ভালো হয় যে সাউন্ড ক্লিয়ার আছে কি না। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে, ঠিক আছে। আমরা তাহলে মোটা দাগে আলোচনা শুরু করি। সো মেডিসিনে পোস্ট গ্র্যাজুয়েশন মানে আমাদের আসলে আমাদের সামনে কি কি অপশনস আছে। আমাদের সামনে অপশন হচ্ছে মাদার সাবজেক্ট। সো যেটা আমাদের মাদার সাবজেক্ট সেটা হচ্ছে ইন্টারনাল মেডিসিন। মাদার সাবজেক্ট হলো আমাদের ইন্টারনাল মেডিসিন। কেউ যদি ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস করে বা এমডি করে, তাহলে আমরা তাদেরকে ইন্টার্নিস্ট বলি। তখন আমরা তাদেরকে কি বলি? ইন্টার্নিস্ট। সো ইন্টারনাল মেডিসিনে তাকে গেলে ইন্টার্নিস্ট বলা হয়। একটা হচ্ছে ইন্টারনাল মেডিসিন। আর এর বাইরে আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে। সো আমাদের কি কি ব্রাঞ্চ আছে? আমাদের মানে উপর থেকে যদি নিচে নামি, আমাদের আছে নিউরোলজি। তাহলে ব্রাঞ্চের মধ্যে একটা হলো নিউরোলজি, একটা হচ্ছে আমাদের কার্ডিওলজি, একটা হচ্ছে আমাদের পালমোনোলজি, একটা হচ্ছে আমাদের হেপাটোলজি, একটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রোএন্টেরোলজি। সো আমি সংক্ষেপে গ্যাস্ট্রো লিখলাম। একটা হচ্ছে আমাদের নেফ্রোলজি। মোটা দাগে আসলে এইগুলাই কমন, বাট এর বাইরে আরও কিছু আছে, যেমন রিউম্যাটোলজি। যেমন একটা হলো রিউম্যাটোলজি। এর পাশাপাশি আমাদের ইনফেকশিয়াস ডিজিজ নামে আমাদের আরেকটা আলাদা ব্রাঞ্চ আছে, যদিও এটা বাংলাদেশে ওভাবে এস্টাবলিশড না। ইনফেকশিয়াস, সো এইটা আমাদের ইনফেকশিয়াস ডিজিজ। এর বাইরেও আসলে আরও কিছু ব্রাঞ্চ একদমই যে নাই সেটা না। যদিও বাংলাদেশে আমরা খুব বেশি সেগুলোকে দেখি না, তাও দু একটা জায়গায় আছে। যেমন একটা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, এটা বাংলাদেশে এটা আছে। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বেসিক্যালি আইসিইউ নিয়ে তারা বেসিক্যালি তারা ডিল করে। আর একটা আলোচনা এভাবে আসতে পারে অ্যাকিউট মেডিসিন। অ্যাকিউট মেডিসিনটা বাংলাদেশে ওইভাবে এস্টাবলিশ না, খুব সম্ভবত ইফ আই এম নট মিস্টেকেন ডিএমসিতে হয়তো বা অ্যাকিউট মেডিসিনের ওয়ার্ড আছে, স্কয়ার হসপিটালে আছে, বাট খুব বেশি জায়গায় ওভাবে অ্যাকিউট মেডিসিন আমরা ওভাবে দেখি না। বাট বাইরে এটা মোটা দাগে একটা ভালো রকমের স্টাবলিশড একটা এনটাইটি বলা যেতে পারে। সো মোটা দাগে আসলে ব্রাঞ্চে গেলে এইগুলো আমাদের সামনে অপশনস আছে। এর বাইরে আরও দু একটা একটা থাকতে পারে, হয়তো বা আমার এই মুহূর্তে মাথায় আসছে না। বাট মোটা দাগে তাহলে কি কি? ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বেসিক্যালি আইসিইউ, বেসিক্যালি এরা ডিল করে। ইনফেকশিয়াস ডিজিজ বাংলাদেশে খুব বেশি একটা আমরা এস্টাবলিশড বলবো না, বাট ইউকেতে যদি যাই, ইউএসএতে যদি যাই, ডেফিনেটলি একটা ওয়েল এস্টাবলিশড একটা ব্রাঞ্চ। অ্যাকিউট মেডিসিন একটা আছে, নিউরো কার্ডিও সবাই জানি, পালমোনোলজি, হেপাটোলজি বাংলাদেশে একটু কম মানুষজন, গ্যাস্ট্রোএন্টারোলজি, নেফ্রোলজি, রিউমাটোলজি। এর পাশাপাশি আচ্ছা সাইকিয়াট্রি আছে। এর পাশাপাশি সাইকিয়াট্রি আছে, হেমাটোলজি আছে।
সাইকিয়াট্রি আছে, হেমাটোলজি। তাহলে আমরা আসলে ইন্টারনাল মেডিসিন আমরা বলছি, বাট এর আন্ডারে এরকম আসলে অনেকগুলা ব্রাঞ্চ আসলে চলে আসে। সো যখন মেডিসিনে ক্যারিয়ার করা বলা হয় তখন আমরা আসলে ব্রাঞ্চও বলি, মানে ইন্টারনাল মেডিসিনও বলি, মোটা দাগে আমরা সব কিছুকেই ইন্ডিকেট করি। এখন একজন পার্সন আসলে কোনটাকে চুজ করবে, সে ইন্টারনাল মেডিসিনে যাবে নাকি সে ব্রাঞ্চের কোনো সাবজেক্টে যাবে? প্রশ্ন হচ্ছে এটা একজন কিভাবে আসলে ডিসাইড করে যে আমি আসলে কোন জায়গায় যাব। তাহলে হাউ উইল ইউ মেক দ্য ডিসিশন, কিভাবে একজন মেডিকেল স্টুডেন্ট ডিসিশন নিবে যে হোয়ার টু গো। এখন এখানে আসলে অনেকে অনেক রকম কথা বলবে, যেমন কেউ বলবে যে ব্রাঞ্চে ক্যারিয়ার ভালো, ব্রাঞ্চে টাকা পয়সা আছে। অনেকে অনেকে যেটা হিসাব করে, নাম্বার ওয়ান হিসাব করে হচ্ছে টাকা, কোন ব্রাঞ্চে টাকা কেমন, রোগী কেমন, এগুলা দেখে অনেকে। আমি বলবো যে ম্যাক্সিমাম আসলে এটাই দেখে, ম্যাক্সিমাম মানুষ টাকা আসলে কতটুকু আছে এটা দেখে। এর পাশাপাশি অনেকে একটা জিনিস দেখে যে এখানে ট্রেনিংয়ের স্কোপ কেমন বা ফ্যাসিলিটিস কেমন, সেইটা একটু দেখে। এর বাইরে কিছু অল্প কিছু সংখ্যক মানুষ পার্সোনাল ইন্টারেস্ট থেকে কনসিডার করে। পার্সোনাল ইন্টারেস্ট থেকে আসলে কিভাবে ডিসাইড করা উচিত যে একজন কোন সাবজেক্টে, আমি একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলি। অনেক মানুষ শুধুমাত্র এটা চিন্তা করে যে সামনের দিনে কোন সাবজেক্ট ফ্লারিশ করবে, এটা একটা হিসাব করে, অথবা হিসাব করে যে কোন সাবজেক্টে ফাইন্যান্সিয়ালি একটু বেশি ভালো কিছু করার সুযোগ আছে। ও আচ্ছা, ব্রাঞ্চের আরেকটা নাম হঠাৎ করে মনে পড়লো, এর মধ্যে একটু বলে দিই। একটা হচ্ছে আমাদের ফিজিক্যাল মেডিসিন, ফিজিক্যাল মেডিসিন। তারপরে আছে প্যালিয়েটিভ মেডিসিন, প্যালিয়েটিভ মেডিসিন আছে। তারপরে অনকোলজি আছে, অনকোলজি আছে, মেডিকেল অনকোলজি আছে। সো অনেকগুলো সাবজেক্ট। আচ্ছা, তো যেখানে যাচ্ছিলাম, সো তাহলে হোয়ার টু গো। তো অনেকে এটা হিসাব করে যে সামনের দিনে ব্রাঞ্চের দিন, তাহলে ব্রাঞ্চে যাব, এই সাবজেক্টে ভালো টাকা আছে, এই সাবজেক্টে অনেক রোগী আছে, তাহলে এই সাবজেক্টে যাব, এইগুলো হিসাব করে। আসলে সত্যি হচ্ছে শুধুমাত্র টাকার হিসাব করে বা ওই সাবজেক্টে ভবিষ্যতে ক্যারিয়ার ভালো এটা হিসাব করে সাবজেক্ট চুজ করাটা, আমি বলবো মেজরিটি অফ দ্য টাইম অ্যাকচুয়ালি রং ডিসিশন। এটার কারণ হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন তো আসলে বেসিক্যালি অনেক লম্বা একটা জার্নি, এবং এই জার্নিতে এসে যেটা দেখা যায় যে একটা সময় এসে একজন পার্সন বুঝতে পারে যে তার হয়তো এই সাবজেক্টটা ভালো লাগছে না। এবং এটা একজন দুইজনের ক্ষেত্রে না, এটা আসলে অনেক মানুষের ক্ষেত্রে এটা আমরা আসলে আমার মানে পার্সোনালি আমি দেখছি যে 1 বছর 2 বছর 3 বছর ট্রেনিংয়ের পরে তার মনে হচ্ছে যে তার সাবজেক্ট চয়েসটা ঠিক হয় না, সে তখন চিন্তা করে যে ঠিক আছে আমি ডিফারেন্ট একটা সাবজেক্টে সুইচ করব। আমি আমার পার্সোনালি পরিচিত মাল্টিপল পার্সনকে চিনি, যে আমার এক পরিচিত একজন আছে, নাম না বলি, সে ইন্টারনাল মেডিসিনে মনে হয় টোটাল 3 বছর বা 3.5 বছরের উপরে সে মানে ইয়ে করে ফেলছে, ট্রেনিং করে ফেলছে। তার এখন আর ইন্টারনাল মেডিসিন ভালো লাগে না, সে এখন চিন্তা করতেছে সে হয়তো বা রিউমেটোলজিতে যাবে, সে এখন চিন্তা করছে আবার নতুন করে স্টার্ট ওভার করতে। আবার আমার এক পরিচিত আছে, আমার খুবই ক্লোজ, সে গ্যাস্ট্রোএন্টারোলজিতে 1 বছর ট্রেনিং করে ফেলছে, 1 বছর বা 1.5 বছর ট্রেনিং হয়ে গেছে। এখন তার মনে হচ্ছে যে তার এটা ভালো লাগছে না, সে এনজয় করছে না, সো সে সাবজেক্ট চেঞ্জ করার কথা চিন্তা করছে। সো এটা আসলে খুব কমন একটা ব্যাপার, আমরা দেখি অনেকেই যে তার সাবজেক্ট থেকে পার্সোনাল ইন্টারেস্ট ওইভাবে তার ডেভেলপ করে নেয়, তার ভালো লাগছে না, তখন সে সাবজেক্ট মানে শিফট করার চিন্তা করে। সো একটা জিনিস যে এই যে 2 বছর 3 বছর মাঝখান থেকে চলে গেল, এটা আসলে তার ফেরত পাওয়া সম্ভব না। সো ওই দিক থেকে হিসাব করলে কিন্তু ব্যাপারটা আসলে টাফ। সো আসলে একজন স্টুডেন্ট কিসের ভিত্তিতে ডিসাইড করবে যে তার আসলে কোন সাবজেক্টে যাওয়া উচিত? আমি এখানে আমার পার্সোনাল ওপিনিয়নটা দিতে পারি। আমি মনে করি এখানে কয়েকটা জিনিস দরকার। নাম্বার ওয়ান, পার্সোনাল ইন্টারেস্ট। পার্সোনাল ইন্টারেস্টকে সবচেয়ে উপরে আমি কেন বললাম? কারণ মেডিকেল সায়েন্স এমন একটা জায়গা যে এখানে যে আমরা আসলে এত বেশি কষ্ট করি, সেই অনুপাতে কি আসলে মানে আসলে কি টাকা পয়সা কামানো সম্ভব? এক্সট্রিমলি হার্ড ব্যাপার। আবার মেডিকেলে আমি টাকা মানে একজন মানে পোস্ট গ্রাজুয়েশন শেষ করলো, তারপরেও কিন্তু একটা ওয়েল এস্টাবলিশ জায়গায় যেতে ইট উইল টেক সাম টাইম। সো এবং একটা লম্বা জার্নি অ্যাকচুয়ালি। সো এইখানে আসলে পার্সোনাল ইন্টারেস্ট সবচেয়ে বড় মোটিভেটর। সো আসলেই একজন স্টুডেন্টের বা একজন মেডিকেল পার্সনের কোন সাবজেক্টে তার সবচেয়ে বেশি সে আগ্রহ বোধ করে, এইটা আসলে তাকে ফাইন্ড আউট করতে হবে। এখন এই ফাইন্ড আউটটা সে কখন করতে পারে? এটার বেস্ট টাইম হচ্ছে ইন্টার্নশিপ। যখন সেই ইন্টার্নশিপে থাকবে
তখন সে এটাকে ট্রুলি ফাইন্ড আউট করতে পারে। এর পাশাপাশি অনেকের স্টুডেন্ট থাকা অবস্থাতেই, এমবিবিএস স্টুডেন্ট থাকা অবস্থাতেই কারো কারো হয়তো বা কোনো একটা সাবজেক্টের প্রতি ফ্যাসিনেশন থাকতেই পারে। যেমন আমার ফাইনাল ইয়ার আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার কার্ডিওলজি খুবই ভালো লাগতো। আমার ইন্টার্ন মেডিসিন আমি ইন্টার্নশিপে আমি খুব মজা পেয়েছি, বিশেষ করে অ্যাকুট মেডিসিনের যে কাজগুলো আমরা আসলে করছি। সো এই যে কাজ করতে গিয়ে এক্সপোজার হওয়ার পরে তার ভালো লাগে জিনিসটা, বিশেষ করে সে যখন ওই কাজগুলো চোখের সামনে হতে দেখে, সে যখন তার চোখের সামনে এক্সপিরিয়েন্স করে যে কি হচ্ছে, কি ধরনের কাজ এখানে করা হচ্ছে, এবং সে নিজে যখন ওই কাজে অংশ নেয়, তখন সে আসলে বুঝতে পারে যে তার আসলে এক্স্যাক্টলি এই জিনিসটাকে কতটা ভালো লাগছে। সো এখানে পার্সোনাল ইন্টারেস্ট খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড যেটা আমি আসলে বলবো সেটা হচ্ছে স্কোপ অফ ওয়ার্ক। আসলে কতটুকু কাজ করার স্কোপ এই জায়গাটাতে আছে সেটা তাকে বুঝতে হবে। যেমন কেউ যদি চিন্তা করে যে আমি নিউরোলজিতে যাব, তার এটা বুঝতে হবে যে নিউরোলজিতে এক্স্যাক্টলি কী কী কাজ হয়। বা কেউ যদি চিন্তা করে আমি কার্ডিওলজিতে যাব, তাকে আগে এটা বুঝতে হবে কার্ডিওলজিতে এক্স্যাক্টলি কী কী কাজ হয়। বা কেউ যদি চিন্তা করে যে আমি সাপোজ রিউমাটোলজিতে যাব, তাহলে রিউমাটোলজিতে কী কী করা হচ্ছে। তাহলে এই যে যে কোনো সাবজেক্ট চুজ করার আগে এটাকে বুঝতে হবে ওই সাবজেক্ট এক্স্যাক্টলি কী কাজ করে। সে কি শুধুমাত্র ইন্টারভেনশন করে, নাকি ইন্টারভেনশন মেডিকেল ম্যানেজমেন্ট করে, নাকি সে সব কিছুই করে, বা কোন জায়গায় সে করছে, বা অ্যাডভান্সমেন্ট সে এখানে আসলে কতটুকু হচ্ছে, এবং সেই জায়গাটাতে সে আসলে এক্স্যাক্টলি সে আসলে কী করতে চায়, তার পার্সোনাল উদ্দেশ্যটা কি। তাহলে এটাকে আগে বের করতে হলে ওই সাবজেক্টে এক্স্যাক্টলি কী কাজ করা হয়, হ্যাঁ, স্কোপ অফ ওয়ার্ক কতটুকু, এটা তাকে আইডেন্টিফাই করতে হবে, এটা তাকে জানতে হবে। যেমন আমি আমার একটা সাবজেক্টে গেলাম যেখানে আমি আসলে কিছুই করতেছি না, আমি জাস্ট বসে আছি, হ্যাঁ, কাজের মধ্যে কোনো থ্রিল নাই। এখন অনেকে পছন্দ করে তার কাজে একটা থ্রিল থাকবে, অনেকে পছন্দ করে এত প্যারাটারা আমি নিতে পারবো না, আমার একটু কুল লাইফ দরকার। এখন মনে করি যে কেউ হয়তো বা এটা চিন্তা করে যে সে আসলে লাইফে খুব বেশি স্ট্রেস নিতে চায় না, এখন সে যদি কার্ডিওলজিতে ক্যারিয়ার করে এটা তো মানে ম্যাচ করলো না, সে একটু কাম চায়। তাহলে এরকম এরকম কিছু সাবজেক্ট আছে যেখানে ইমার্জেন্সি সেইভাবে নাই। যেমন স্যার অনেকগুলো ব্রাঞ্চের নামের মধ্যে ডার্মাটোলজি আসলে বলা উচিত ছিল, ডার্মাটোলজি বলা হয় নাই। সো এই যে ডার্মাটোলজি, এখানে কিন্তু ইমার্জেন্সি অ্যাকচুয়ালি ওইভাবে আমরা খুব বেশি দেখি না, একটা দুটা কেসের নাম তাও আসতে পারে হয়তো বা, তাও ওইভাবে আমরা দেখি না। সো এরকম অনেক সাবজেক্ট আছে যেখানে আসলে ইমার্জেন্সি ওইভাবে ডিল করা লাগে না। সো যে একটু শান্তশিষ্ট, চায় না যে আমি অত তাড়াহুড়ো করবো বা ওই প্রেশারটা নিব, সে হয়তো এমন সাবজেক্ট তাকে বুঝতে হবে যে ওই সাবজেক্টের কাজটা কি। বা কেউ ওই থ্রিলটা নিতে চায়, সে অ্যাড্রেনালিন রাশটাকে এনজয় করে, সে এনজয় করে যে এরকম সব কিছু ভজঘট পাকা আছে, তার মধ্যে অনেক কিছু হচ্ছে, এর মধ্যে সে অনেক কিছু করে ফেলবে। তাহলে তার পার্সোনালিটি আসলে কেমন সেটার সাথে তাকে হিসাব করতে হবে ওই সাবজেক্টে কাজ করার অপরচুনিটি আসলে কতটুকু। তাহলে সে তার নিজের পার্সোনালিটি ট্রেট এবং ওই সাবজেক্টের নেচার সেটার সাথে সে কম্পেয়ার করে সে বুঝতে পারবে যে আমার জন্য আসলে এই সাবজেক্টগুলা চুজ করে। যেমন একজন হয়তো বা রক্ত দেখলেই নার্ভাস হয়ে যায়, এখন সে যদি ট্রমাটোলজিতে ক্যারিয়ার করে, সো এটা তার জন্য খুব বেশি সাজেস্টিভ হবে না। কিন্তু একটা পার্সন এসব এসবের মধ্যে সে কাজ করতে পারে, তার নার্ভ খুব শক্ত, ডেফিনেটলি সে ট্রমাটোলজি রিলেটেড কাজগুলো সে করতে পারবে। তাহলে ব্যাপারটা অনেকটা এইরকম যে ওই সাবজেক্টে কাজ করার সুযোগ কতটুকু এবং তার নিজের পার্সোনাল ট্রেট কেমন সেটাকে আসলে কনসিডার অবশ্যই করতে হবে। তাহলে স্কোপ অফ ওয়ার্ক। 3 নম্বরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে অ্যাডভান্সমেন্ট। যে মেডিকেল সায়েন্স কন্টিনিউয়াসলি আমরা দেখি যে অ্যাডভান্সমেন্টে যাচ্ছে, প্রত্যেকটা সাবজেক্টেরই অ্যাডভান্সমেন্ট হচ্ছে। এখন তাকে এটা বুঝতে হবে যে ওই সাবজেক্টে এক্স্যাক্টলি কতটুকু অ্যাডভান্সমেন্ট হচ্ছে, সামনে কতটুকু অ্যাডভান্সমেন্টের সুযোগ আছে, এবং সে সেটার সাথে মানায় নেওয়ার জন্য প্রস্তুত কিনা। দেখা যাচ্ছে আমরা আসলে বাংলাদেশে যখন এক একজন এক এক মেডিকেল কলেজ থেকে আমরা আসলে পড়ালেখা করি, আমরা আমাদের চোখের সামনে খুব ছোট্ট একটা আঙ্গিনার মধ্যে আমাদের ক্যাম্পাস লাইফটা শেষ করে ফেলি। তো সেখানে অনেক কিছুই আসলে হয় না যেটা পৃথিবীতে হচ্ছে। যেমন রোবোটিক সার্জারি, বাংলাদেশের কোন সরকারি মেডিকেল কলেজে রোবোটিক সার্জারি হয়? নান, নান। আমি এই ভিডিওটা বানিয়েছি 2026 সালে, 2026 সালের জানুয়ারিতে। 2026 সালের জানুয়ারিতে বাংলাদেশের একটা জায়গাতে রোবোটিক সার্জারি শুরু হয়েছে, সেটা হচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ। তাহলে ইউনাইটেড মেডিকেল কলেজে রোবোটিক সার্জারি শুরু হয়েছে, কিন্তু যেই ছেলেটা হয়তো বা মনে করি সৌরার্দি মেডিকেল কলেজ, খুব ভালো একটা মেডিকেল কলেজ ডেফিনেটলি, সো সেখানে কিন্তু এখন পর্যন্ত মানে 2026 সালের জানুয়ারি পর্যন্ত রোবোটিক সার্জারি হয় নাই।
সো এখন যেই ছেলেটা সোহরাওয়ার্দীতে এতদিন পরে আসলো, সে কিন্তু রোবোটিক সার্জারি তার চোখের সামনে দেখলো না, কিন্তু এটা কিন্তু বাংলাদেশে অলরেডি শুরু হয়ে গেছে একটা জায়গায়। তাহলে আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের চোখের সামনে যা কিছু আমরা দেখি, ব্যাপারটা এই না যে দুনিয়াটা এইটুকু জিনিসে সীমাবদ্ধ বা মেডিকেল সায়েন্স এইটুকু জায়গায় সীমাবদ্ধ। এর বাইরে আরও অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হয়, অনেক কিছু সামনে হবে ইনশাআল্লাহ। তাহলে আমাকে আসলে এটা বুঝতে হবে যে ওই সাবজেক্টে সামনের দিনে কতটুকু কি হইতে পারে এবং আমি সেটার জন্য প্রস্তুত কিনা, মেন্টালি সে প্রিপেয়ার্ড কিনা, এবং সে ওই জিনিসটা তাকে শিখতে হবে। যেমন আজকে থেকে 30 বছর আগে বাংলাদেশে ল্যাপারোস্কোপিক সার্জারি ওই সেভাবে ছিল না। আমাদের লাইক ল্যাপারোস্কোপিক সার্জারি ফর দ্য লাস্ট 10 to 15 years বাংলাদেশে জনপ্রিয় হচ্ছে। এখন যারা আজকে থেকে লাইক অনেক পুরাতন দিনের মানুষ, তাদের জন্য ল্যাপারোস্কোপি শেখাটা তাদের জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। তাদের মধ্যে অনেকে ল্যাপারোস্কোপি শিখছে, তারা সেটাকে অ্যাপ্লাই করা শুরু করছে। কিন্তু এখন যে সার্জন হবে তাকে কিন্তু ল্যাপারোস্কোপি তাকে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং তাকে শিখতে হবে। সে যদি এখন বলে আমি ল্যাপারোস্কোপি শিখবো না, এটা কিন্তু তার সে সুযোগ নেই। কিন্তু হয়তো বা ইউ নেভার নো, লাইক আজকে থেকে 10 বছর পরে হয়তো বা রোবোটিক সার্জারি সবার জন্য শেখা বাধ্যতামূলক হয়ে যাবে। ইউ জাস্ট নেভার নো। কারণ পৃথিবী যেভাবে অ্যাডভান্স হচ্ছে, সব কিছুকে এরকম না যে আজকে যেই জায়গায় আছে সেই জায়গা ধরেই আমি চিরকাল পার করে দিব। নো, সবসময় অ্যাডভান্সমেন্টটা চলমান অবস্থায় থাকে। সো আমি ওই আগামী দিনের অনাগত অ্যাডভান্সমেন্টের সাথে খাপ খাইয়ে নিতে পারবো কিনা, আমার সেই মেন্টালিটি আছে কিনা এবং আমার সেই মানে কারেজ আছে কিনা সেটা আসলে বুঝে নিতে হবে। সো কোন সাবজেক্ট এক্স্যাক্টলি কত দূর গেছে, কত দূর যাইতে পারে, কি করে, কি করতে পারে, এইটার একটা অ্যাসেসমেন্ট দিতে হবে। সেই অনুযায়ী আসলে সিদ্ধান্তে আসা দরকার যে আসলে সে কোন সাবজেক্টে যাবে। এখন যদি সে হিসাব করে দেখে যে তার প্রচণ্ড অ্যাড্রেনালিন রাশ, সে এনজয় করে, সে রিস্ক নিতে পারে, সে রিস্ক নিয়েও প্রতিকূল পরিবেশে সে ঠান্ডা মাথায় নার্ভ ঠান্ডা রেখে কাজ করতে পারে, মেবি হি ক্যান গো ফর অ্যাকিউট মেডিসিন অর ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন অর কার্ডিওলজি। কিন্তু যে প্রেশারটা নিতে চায় না, সে একটু ঠান্ডা থাকতে চায়, সে হয়তো বা যেখানে মেডিকেল ইমার্জেন্সিস ওইভাবে নাই সেরকম একটা সাবজেক্ট হয়তো সে চুজ করবে। এবং দেখা যাচ্ছে এমন অনেক সাবজেক্ট আছে যেখানে ইন্টারভেনশনের কোনো প্রয়োজনই নেই। তো যে ইন্টারভেনশনে আগ্রহী না, সে ওইগুলো চিন্তা করতে পারে। কিন্তু এমন একটা পার্সন, মনে করি যে সে চিন্তা করে যে সে সাপোজ কার্ডিওলজিস্ট হবে, কিন্তু সে চিন্তা করছে না আমি ইন্টারভেনশন ডিসভেনশন করবো না। সো ব্যাপারটা কিন্তু এই যে আজকে থেকে 5 বছর পরে ইন্টারভেনশন করতে পারে না, এরকম কার্ডিওলজিস্টের জন্য হয়তো বা টিকে থাকাই কঠিন হয়ে যেতে পারে। ইউ নেভার নো। সো ওই মাইন্ডসেটটা থাকতে হবে যে নতুন অ্যাডভান্সমেন্ট আসলে আমি সেটা শিখে নিব, আমি সেটাকে আয়ত্ত করে নিব, আমি সেটাকে প্র্যাকটিস করব। তাহলে ওই ডাইনামিক সাবজেক্টে যাইতে গেলে ওই মানসিকতাটাও থাকতে হবে। ওই জাস্ট আগের দিনে যা চলছে সেভাবেই আমি চলবো, এইভাবে আসলে ডাইনামিক সাবজেক্টে খুব বেশি দিন সার্ভাইভ করা খুব একটা সহজ হবে না আসলে। সো সাবজেক্ট চয়েস করার ক্ষেত্রে এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। তাহলে পার্সোনাল ইন্টারেস্ট, স্কোপ অফ ওয়ার্ক এবং অ্যাডভান্সমেন্ট, এবং সেটার সাথে আমি খাপ খাইয়ে নিতে পারবো কিনা, এইগুলাকে কনসিডার করা দরকার। তাহলে কথা হচ্ছে যে ভাই টাকা আসবে কোথায়, ফ্যামিলি চলবে কীভাবে। এখন একটা জিনিস বলি, সেটা হচ্ছে ইফ ইউ আর গুড অ্যাট সামথিং, টাকা ওইখান থেকে আসবে। ইফ ইউ নো সামথিং ভেরি ওয়েল, ওইটাই হচ্ছে আর্নিংয়ের সবচেয়ে বড় সোর্স আসে। ব্যাপারটা এই না যে যে কোনো পার্সন কার্ডিওলজিস্ট হলেই সে প্রচুর টাকা আর্ন করে। সেই কার্ডিওলজিস্টই ভালো টাকা আর্ন করে যে তার কাজটা খুব ভালো পারে, অথবা নিউরোলজিতেই অনেক টাকা। ব্যাপারটা এরকম না, ওই নিউরোলজিস্টই ভালো টাকা আর্ন করে যে তার নিজের জায়গায় 100% দক্ষ। সো ব্যাপারটা এই না যে ওই সাবজেক্টে টাকা আছে, ওই সাবজেক্টে টাকা না। ইটস নট লাইক দ্যাট। ব্যাপারটা হচ্ছে ইফ ইউ আর গুড অ্যাট সামথিং, ইফ ইউ আর গুড অ্যাট এনিথিং, ওই জায়গা থেকে অটোমেটিক মানি উইল ফলো ইউ। ব্যাপারটা এই না যে মানে ইউ উইল ফলো দ্য মানি, নো, মানি উইল ফলো ইউ ইফ ইউ আর গুড এনাফ। সো আমি ওই টাকা আছে ওইটা দেখে সাবজেক্ট চুজ করাকে আমি আসলে পার্সোনালি মনে করি যে এটা আসলে ঠিক হবে না। বরং এইগুলো হিসাব করে ডিসাইড করা উচিত যে কোন সাবজেক্টে যাওয়া উচিত। কারণ একটা সময় গিয়ে পরে মনে হবে যে না, ভালো লাগছে না। একবার যদি ভালো না লাগে, ইফ ইউ ডু নট এনজয় ইয়োর ওয়ার্ক, ইফ ইউ ডু নট এনজয় ইয়োর সাবজেক্ট, হাউ উইল ইউ ফ্লারিশ হেয়ার? কীভাবে একটা পার্সন সেখানে ফ্লারিশ করতে পারবে? সো ডেফিনেটলি সাবজেক্ট অ্যানালাইসিস করা ভেরি ইম্পর্টেন্ট। ওই সাবজেক্টে কে কী করতেছে, কতদূর কী করতেছে, এগুলো আসলে বুঝতে হবে। বাট হ্যাঁ, অ্যাজ এ হোল তো এটা ট্রু, ব্রাঞ্চের আস্তে আস্তে ডিমান্ড বাড়তেছে, দ্যাট ইজ ট্রু। কিন্তু আগে ওটা বুঝতে হবে যে এক্স্যাক্টলি কোন কাজ করে ভালো লাগে এবং কোন কাজের সাথে আমি নিজেকে মানায় রাখতে পারবো, ওই অ্যাডভান্সমেন্ট আমি অ্যাডপ্ট করতে পারবো, এত কিছু মেনটেন করতে পারবো, ওগুলো সব হিসাব করে আসলে সিদ্ধান্তে আসা উচিত। তাহলে সাবজেক্ট চুজিং নিয়ে কিছু কথা বললাম।
এবার আসি যে মেডিসিনে অ্যাজ এ হোল আমাদের সামনে পোস্ট গ্রাজুয়েশনের কি কি অপশন আছে। সো মেডিসিন অ্যাজ এ হোল আমাদের সামনে অপশন 1 নাম্বার হচ্ছে এফসিপিএস, আর একটা অপশন হচ্ছে রেসিডেন্সি, সো এমডি আছে, একটা আছে আমাদের ডিপ্লোমা, ডিপ্লোমা যেমন এই যে ডি কার্ড, হ্যাঁ এরকম কিছু ডিপ্লোমা আছে, কয়েকটা সাবজেক্টের ডিপ্লোমা আছে। আর একটা হচ্ছে আমাদের এমআরসিপি বা রয়্যাল কলেজ রিলেটেড যে ডিগ্রিগুলা। আচ্ছা মেডিসিনে তো আরেকটা ব্রাঞ্চের নাম বলি নাই, পেডিয়াট্রিক্স। পেডিয়াট্রিক্সও তো আসলে আরেকটা মাদার সাবজেক্ট, পেডিয়াট্রিক্স আসলে আরেকটা মাদার সাবজেক্ট। পেডিয়াট্রিক্সের আন্ডারে আর অনেকগুলো ব্রাঞ্চ আছে। সো আমি আসলে পেডিয়াট্রিক্সকে আসলে আমি আলাদাভাবে ট্রিট করি, সো আমি এই জন্য পেডিয়াট্রিক্সকে আসলে ইনক্লুড করি নাই। বাট পেডিয়াট্রিক্সও যদি চিন্তা করি সেখানেও এফসিপিএস আছে, রেসিডেন্সি আছে, সেখানেও ডিপ্লোমা আছে। এমআরসিপি না, পার্টিকুলারলি রয়্যাল কলেজের আলাদা প্রোগ্রাম আছে যেখানে মানে পেডিয়াট্রিক্সকে মানে ইয়ে করা হয়, ওদের আলাদা মানে প্রোগ্রাম আছে আর কি। তাহলে সহজভাবে একজনের সামনে এই অপশনসগুলো আছে। বিসিপিএস থেকে আমরা এফসিপিএস পাই, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন, তাদের ফেলোশিপ প্রোগ্রাম হচ্ছে এফসিপিএস। রেসিডেন্সি হচ্ছে আমাদের বিএমইউর আন্ডারে, তাহলে বিএমইউ থেকে রেসিডেন্সি, বিএমইউ থেকে ডিপ্লোমা এগুলো আসবে। এমআরসিপি হচ্ছে রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস, তাদের আন্ডারে থেকে। তাহলে এই অপশনসগুলো আছে, তার মধ্যে রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস থেকে যে এমআরসিপিটা আমরা করছি এটা আসলে একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি, ইট ইজ ইকুইভ্যালেন্ট টু ডিপ্লোমা অ্যাকচুয়ালি, ইট ইজ ইকুইভ্যালেন্ট টু ডিপ্লোমা। আমি যদি আসলে কম্পেয়ার করতে চাই এমআরসিপিকে, আমরা এই ডিপ্লোমার সাথে এটাকে কম্পেয়ার করতে পারি। সো একটা হচ্ছে ফেলোশিপ, রেসিডেন্সি, ডিপ্লোমা, এমআরসিপি। এখন প্রত্যেকটা ডিগ্রি নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে এবং এই যে জিনিসগুলো নিয়ে আমরা হালকা আগে একটু কথা বলি। যেমন হোয়াট অ্যাবাউট এফসিপিএস, হোয়াট অ্যাবাউট বিসিপিএস। সো বিসিপিএস হচ্ছে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস, তারা বেসিক্যালি ফেলোশিপ অফার করে, তাদের নিজস্ব কারিকুলাম আছে, তাদের নিজস্ব একটি স্টাইল আছে। সেটা কি, একজন পার্সন প্রথমে আগে এফসিপিএস পার্ট 1 একটা পরীক্ষা দিবে, এটা দিয়ে যখন সে পাস করবে তারপরে সে প্রোগ্রামে এন্ট্রি নিল। এফসিপিএস পার্ট 1 হচ্ছে তার এন্ট্রি লেভেল এক্সাম, সে যখন এখানে পাস করলো তখন সে ট্রেনিং শুরু করবে, তখন সে ট্রেনিং শুরু করবে। এখন যে সে ট্রেনিং শুরু করবে, ট্রেনিংয়ের এখানে আমরা দুইটা ধাপ দেখি। প্রথমে আমরা দেখি একটা 2 বছরের কোর ট্রেনিং, তারপরে আমরা 3 বছরের স্পেশালিটি ট্রেনিং দেখি। এখন সে যদি কেউ যদি ইন্টারনাল মেডিসিনে থাকে তার পুরো 5 বছর ইন্টারনাল মেডিসিনে যাবে, আর কেউ যদি কোনো ব্রাঞ্চের কোনো সাবজেক্টে যায় তার প্রথম 2 বছর কোর ট্রেনিং ইন্টারনাল মেডিসিনে মাদারে তার ট্রেনিং হবে, তারপরের 3 বছর সে যেই ব্রাঞ্চে আছে, কার্ডিওলজি হলে কার্ডিওলজি, নেফ্রোলজি হলে নেফ্রোলজি, পালমোনোলজি হলে পালমোনোলজি, সেই ব্রাঞ্চে সে ডিগ্রি করবে। আর এর মাঝখানে তার একটা এক্সাম আছে, সেটা হচ্ছে মিড টার্ম, তার একটা মাঝখানে একটা মিড টার্ম এক্সাম আছে। এরপরে তার এফসিপিএস ফাইনাল এক্সাম, এবং ফাইনাল এক্সামটা পাস করলে তখন তার ফেলোশিপটা কমপ্লিট হলো। এখানে অবশ্য আরও কিছু ব্যাপার আছে, তাদেরকে কিছু রিসার্চের কিছু কাজ করতে হয়, জার্নাল রিসার্চ এগুলো নিয়ে কিছু কাজ করতে হয়, বাট ওভারঅল স্ট্রাকচারটা আসলে এটা। এফসিপিএস এর ক্ষেত্রে আমাদের কিছু সুবিধা আছে। সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে একজন ট্রেনি অ্যাকচুয়ালি ডিসাইড করতে পারে সে এক্স্যাক্টলি কোন জায়গায় ট্রেনিং করবে। যদিও এখানে আসলে অনেক যদি কিন্তু কথা আছে, চাইলেই যে কোনো জায়গায় আসলে জয়েন করা যাচ্ছে না, কারণ হচ্ছে ট্রেইনার, একজন ট্রেইনারের আন্ডারে কতজন ট্রেইনি থাকবে সেটার একটা ফিক্সড রেশিও বিসিপিএস থেকে নির্ধারণ করে দিয়েছে। এটা বিসিপিএস হঠকারিতভাবে করেছে, ব্যাপারটা এরকম না। একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিক্যাল সিস্টেমে আসলে এটাই হওয়া উচিত যে একজন স্যারের আন্ডারে কতজন ট্রেইনি থাকবে এটা সব জায়গায় একটা বেসিক একটা রেশিও আসলে মেনটেন করতে হয়, যেটা রিয়েলিস্টিক অ্যাকচুয়াল ট্রেনিং স্ট্রাকচারকে সেটা ফলো করে। সো সেইখানে সেই অনুপাতে আসলে বিসিপিএস থেকে নির্ধারণ করে দিয়েছে যে একজন স্যারের আন্ডারে আসলে কতজন ট্রেনি থাকবে। সো ওইটা হিসাব করে তাকে মিলায় মিশায় আসলে তাকে অপশনে আসতে হবে। বাট ইয়েস, দিন শেষে বিসিপিএস এর আন্ডারে যে ফেলোশিপ প্রোগ্রামটা হচ্ছে, এখানে আসলে একজনের সামনে বেশ কিছু অপশন থাকে, সে চাইলে কয়েকটা জায়গায় সে যেখানে করতে চায় তার জন্য সুযোগ আছে। হয়তো বা কেউ চাচ্ছে সোহরাওয়ার্দীতে ট্রেনিং করবে,
হয়তো বা কেউ চাচ্ছে ঢাকা মেডিকেলে ট্রেনিং করবে, হয়তো বা কেউ চাচ্ছে কুমিল্লা মেডিকেলে ট্রেনিং করবে, কেউ হয়তো বা চাচ্ছে চট্টগ্রাম মেডিকেলে ট্রেনিং করবে। সো অনেকের অনেক রকম প্রিফারেন্স থাকতে পারে। সো একটা লার্জ মেজরিটি অফ দ্য টাইম আমরা আসলে দেখি যে যেখানে ট্রেনিং করতে চাই সেখানেই সুযোগ পায়, দু একটা জায়গায় ব্যতিক্রম বাদে। কিন্তু মূল কথা হচ্ছে তার সামনে বেশ কিছু অপশনস ওপেন যেখানে সে কোর ট্রেনিংটা করতে পারবে। ঝামেলাটা হবে যখন সে কোর্স ট্রেনিং শেষ করার পরে ব্রাঞ্চের স্পেশালাইজ ট্রেনিংয়ে ঢুকবে। এখন যখন ব্রাঞ্চের স্পেশালাইজ ট্রেনিংয়ে ঢুকবে, পার্টিকুলার কিছু সাবজেক্টের জন্য কিছু পার্টিকুলার ইনস্টিটিউশন ছাড়া তার সামনে ট্রেনিংয়ের কোনো সুযোগ নাই। যেমন কেউ হয়তো বা চিন্তা করছে যে আমি নেফ্রোলজিতে ট্রেনিং করব। এখন নেফ্রোলজিতে 3 বছর একটা স্পেশালাইজ ট্রেনিং যদি তাকে করতে হয়, তার সামনে খুব বেশি অপশনস কিন্তু নাই। তাকে হয়তো বা নিক ডুতে যাইতে হবে, বা হয়তো বা পিজিতে হয়তো বা সে যাইতে পারে, হয়তো এরকম ঘুরে ফিরে হয়তো বা 3-4টা জায়গা আছে, হয়তো বা ডিএমসিতে সে যাইতে পারবে বা মিডফোর্ডে যাইতে পারবে। এরকম হাতে গোনা অল্প কিছু ইনস্টিটিউশন আছে যেখানে তার পক্ষে যাওয়া সম্ভব। অথবা কেউ হয়তো চিন্তা করছে পালমোনোলজিতে যাবে, তার সামনে এরকম অপশন হাতে গোনা কয়েকটা অপশন যেখানে ওই স্পেশালিটি ট্রেনিং পসিবল। ব্রাঞ্চের ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে ব্রাঞ্চে আমি গেলাম, 3 বছর যে স্পেশালিটি ট্রেনিংটা আমি করব, সেই ট্রেনিংটা আমি আসলে কোথায় করব। মনে করি সাপোজ ফর এক্সাম্পল কার্ডিওলজি নিয়ে কথা বলি। সাপোজ কার্ডিওলজিতে আমার ট্রেনিং করার সুযোগ আছে ঢাকা মেডিকেল কলেজ, ট্রেনিং করার সুযোগ আছে মিডফোর্ড, এনআইসিভিডি, আরও কয়েকটা মেডিকেল আছে। মনে করি যে হাতে গোনা আমার 7টা থেকে 8টা ট্রেনিং করার জায়গা আছে, মনে করি ফর এক্সাম্পল। এখন এই হসপিটালগুলোতে এক্স্যাক্টলি কতজন এফসিপিএস ট্রেনিংকে তারা অ্যাকোমোডেট করতে পারবে? কারণ সুপার স্পেশালাইজড বা স্পেশালাইজড এই ট্রেনিংগুলো করতে গেলে আসলে একটা বেডে রোগী একটা, ডাক্তার 10টা, এভাবে তো ট্রেনিং সম্ভব না। ট্রেনিংয়ের জন্য একটা ট্রেনির আন্ডারে তো কয়েকটা বিছানা থাকতে হবে যেখানে কিছু রোগীর ভর্তি থাকবে। একটা ট্রেনিং কয়েকটা রোগীর উপরে তো সে কাজ করবে, ওই ট্রেনিংয়ের সুযোগ তো তাকে দিতে হবে একটা প্রপার ট্রেনিং স্ট্রাকচারে যদি আসতে হয়। সো এখন কথা হচ্ছে এই ইনস্টিটিউশনগুলোর এক্স্যাক্টলি কতটুকু ক্যাপাসিটি আছে যে তারা এই ফেলোদেরকে ট্রেনিংয়ের সুযোগ করে দিবে যারা ফেলোশিপ আন্ডারে আসছে। সো এই জায়গাটা চলে আসে আমাদের ক্রাইসিস। এইখানে আসলে লিমিটেড সুযোগ, মানুষ বেশি। অলরেডি অসংখ্য মানুষ এফসিপিএসে ঢুকছে, অসংখ্য মানুষ এফসিপিএসে ব্রাঞ্চে অ্যাপ্লাই করছে, এবং অসংখ্য মানুষ ব্রাঞ্চে অলরেডি কোর ট্রেনিং করতেছে বা কোর ট্রেনিং করে ফেলছে। এবং করে যারা ফেলছে বা যারা করতেছে তারা ওই কোর ট্রেনিংয়ের পরে যে স্পেশালাইজ ট্রেনিংয়ে যে ঢুকবে, এইখানে এখন সিট ক্রাইসিস। হয়তো বা 100 জন ট্রেনিকে ইনস্টিটিউশনগুলো অ্যাকোমোডেট করতে পারবে, কিন্তু আমার ট্রেনিং করতে চায় 300 জন। বাকি 200 জন তাহলে কী করবে? এখন এখানে একটা ল্যাগ, সেশন জটের মতো অনেকটা একটা ল্যাগ হয়ে গেল। এটা একটা রিয়েল ক্রাইসিস আসলে এক্সিস্ট করে। সো এই জন্য ব্রাঞ্চে এফসিপিএস আসলে একটু চিন্তা করতে হবে যে আমি ঢুকলেই হবে না, আমার ট্রেনিং ক্যাপাসিটি থাকতে হবে। যেমন আমি যেই মুহূর্তে ভিডিও বানাচ্ছি, অলরেডি এন্ডোক্রাইনোলজিতে ট্রেনিং পোস্ট পাওয়া নিয়ে একটা বেশ ভালো রকমের ক্রাইসিস আছে। এন্ডোক্রাইনোলজিতে ডিএমসি, পিজি হসপিটাল, এরকম হাতে গোনা 2-3টা ইনস্টিটিউশনে আসলে মানে ট্রেনিং নিবে। সো ওখানে কতজন ট্রেনিং নিবে? আমার এফসিপিএস মানে মিড টার্ম পাস করে বসে আছে হয়তো 100 জন, কিন্তু ঢোকার সুযোগ পাচ্ছে মনে করি সাপোজ 20 জন। বাকি 80 জন কোথায় যাবে? ওরা কি করবে? তাহলে এখানে একটা ল্যাগ তৈরি হয়ে যাচ্ছে। সো এইটার একটা রিয়েল ক্রাইসিস অলরেডি কিন্তু এক্সিস্ট করে। বাট কিছু জায়গা আছে যেখানে ট্রেনির নিতে কোনো সমস্যা নাই, এরকম কিছু জায়গা যেমন ইন্টারনাল মেডিসিনে 5 বছরের ট্রেনিংয়ে কোনো জায়গায় মানে যে কোনো জায়গাতে সে আসলে করতে পারবে। বাংলাদেশে অনেকগুলো মেডিকেল কলেজ আছে, যে কোনো জায়গায় 5 বছরের ট্রেনিং সে আসলে চাইলেই করতে পারবে, সেখানে তার কোনো কিন্তু প্রবলেম হবে না। বা মূল ব্যাপারটাই হচ্ছে যে কতজন ট্রেনি আছে এবং অ্যাকোমোডেশনের সুযোগ আছে কতটুকু, এখানে একটা রিয়েল ক্রাইসিস এফসিপিএস এখানে আছে। সো এফসিপিএস এর মোটা দাগে হিসাবটা আসলে এটা। এবার আসি রেসিডেন্সি। রেসিডেন্সিতে সিট ফিক্সড, ইনস্টিটিউশনও ফিক্সড। হাতে গোনা কয়েকটা ইনস্টিটিউশন ফিক্স করে দেওয়া আছে, কতজন গভর্নমেন্ট ক্যান্ডিডেট, কতজন বেসরকারি ক্যান্ডিডেট সেটাও ফিক্স করে দেওয়া আছে, যে সরকারি চাকরি করে এরকম কতজনকে নিবে, বেসরকারি চাকরি করে এরকম কতজনকে নিবে, একদম ফিক্সড করে দেওয়া। সো ওই হিসাবে কেউ একজন রেসিডেন্সিতে ঢুকলে আমি ট্রেনিং কোথায় করব এই ক্রাইসিস তার জন্য নাই। স্বাভাবিকভাবেই এই ঝামেলাটা তার হবে না। কিন্তু এফসিপিএস আর রেসিডেন্সির মধ্যে একটু পার্থক্য আছে। রেসিডেন্সি একটু স্ট্রিক্ট, ওই যে যেখানে চান্স পাইছি ওখানে যেতে হবে, অন্য কোনো জায়গায় যেতে ওই ফ্লেক্সিবিলিটিটা নাই, এটা একটা ব্যাপার আছে। সো ফ্লেক্সিবিলিটিটা নাই, এবং রেসিডেন্সি ট্রেনিং ইজ মোর, আমি বলবো যে আরও বেশি একটু প্রেশারাইজড।
একজন এফসিপিএস ট্রেনি উপরে যতটা প্রেশার ইনস্টিটিউশনগুলো থেকে দেওয়া হয় রেসিডেন্টদের উপর তার থেকে বেশি প্রেশার দেওয়া হয়। সো স্বাভাবিকভাবেই একটু পড়ার চাপ বেশি। রেসিডেন্টদের নিয়মিত পরীক্ষা হয়, 3 মাস পর পর পরীক্ষা হয়, 6 মাস পর পর পরীক্ষা হয়। তারা মোটা দাগে একটা মানে রেগুলার পরীক্ষার উপরতে থাকে। মোর একাডেমিক এনভায়রনমেন্ট রেসিডেন্সিতে আমি বলবো যে মোর একাডেমিক এনভায়রনমেন্ট। এবং আমি যত রেসিডেন্টকে চিনি একাডেমিক্যালি দে আর মানে ভয়াবহ রকমের শার্প, সত্যি কথা। মানে তাদেরকে থিওরি জিজ্ঞাসা করে আটকানো অলমোস্ট ইম্পসিবল। তাদের থিওরি এত ভালো, তাদের সাউন্ড নলেজ। সো একাডেমিশিয়ানের পার্সপেক্টিভ থেকে দেখলে রেসিডেন্সি ডেফিনেটলি বেটার, এবং ব্রাঞ্চে রেসিডেন্সি বেটার। এই কথাটা বারবার কেন বলা হয়? কারণ হচ্ছে যে ব্রাঞ্চে যে এফসিপিএস আমি ট্রেনিংটা করব, আমার এই সুযোগটা তো সবাই সমানভাবে পাচ্ছে, বাট এরকম না, এখানে একটা ইফ অ্যান্ড বাটসের আছে। বাট রেসিডেন্সিতে এই ঝামেলাটা নাই। রেসিডেন্সি তোর সিট ফিক্স, ও কতটুকু কাজ করবে সেটার একদম মানে তার জন্য লিখে দেওয়া আছে। সে ওই কারিকুলামটাকে সে ফলো করবে, এবং এখানে রেগুলার ক্লাস হয়, এটা সত্য কথা। রেসিডেন্টসদের জন্য রেসিডেন্সিতে রেগুলার ক্লাস, এফসিপিএসে ক্লাসের ব্যাপারটা রেসিডেন্টদের মতো এতটা ফ্রিকুয়েন্টলি আমরা ওভাবে হতে দেখি না। সো একাডেমিক এনভায়রনমেন্ট মোর ইন দ্য রেসিডেন্সি। ডিপ্লোমাও রেসিডেন্সির মতো, সিট ফিক্সড, কে কোন জায়গায় ট্রেনিং করবে সব ফিক্সড, ওই ক্রাইসিসটা নাই। বাট ঝামেলা হচ্ছে সিট ফিক্সড হওয়ার কারণে সবাই তো চান্স পাবে না। ওই হাতে গোনা 14 জন নিলে 14 জন, 20 জন নিলে 20 জন। এখন 10,000 পরীক্ষা দিক আর 15,000 পরীক্ষা দিক, যদি কার্ডিওলজিতে 10 জন নাই তাহলে 10 জনই চান্স পাবে। ওই 10,000 জনের মধ্যে 10 জনই চান্স পাবে। ব্যাপারটা অনেকটা এরকম। বা মনে করি সাপোজ কেউ ফর এক্সাম্পল অর্থোপেডিক্সে যাবে, বেসরকারিভাবে অর্থোপেডিক্সে নিটোরে 4 জনকে নিবে। এখন মানে পরীক্ষার্থী যত জানই হোক, নিটোরে বেসরকারিভাবে 4 জনই ঢুকতে পারবে। সো এর বেশি কিন্তু নিবে না। সো সিট ফিক্সড হওয়ার কারণে এখানে মোর কম্পিটিটিভ। আমি শুধু পাস করলেই হবে না, আমাকে এত বেশি নাম্বার পেয়ে পাস করতে হবে যেন আমি আরেকজনের থেকে বেশি পাই। সো রেসিডেন্সিতে ঢোকাটা খুব বেশি কঠিন। এফসিপিএসে তার থেকে আমার ঢোকা সহজ, কারণ আমি পরীক্ষায় আমার 300 মার্কের পরীক্ষা 210 বা তার বেশি পেলেই আমি পাস, তার বেশি পেলেই আমি ঢুকে যাচ্ছি। সো এফসিপিএসে এন্ট্রিটা রেসিডেন্সির থেকে আমি যদি মানে কম্পেয়ার করি, এফসিপিএস ইজ মানে ইজিয়ার টু গেট অ্যান এন্ট্রান্স, কিন্তু রেসিডেন্সিতে এন্ট্রান্স পাওয়াও এক্সট্রিমলি কম্পিটিটিভ, এক্সট্রিমলি কম্পিটিটিভ। তাহলে রেসিডেন্সি ডিপ্লোমা অলমোস্ট সেম এখানে। তাহলে রেসিডেন্সি ডিপ্লোমার মধ্যে পার্থক্য কি? ডিপ্লোমা অ্যাকচুয়ালি 2 বছরের ট্রেনিং কোর্স। ডিপ্লোমা অ্যাকচুয়ালি 2 বছরের ট্রেনিং কোর্স, রেসিডেন্সি 5 বছরের ট্রেনিং কোর্স। তাহলে এইটা। এরপর আসি এমআরসিপি। এমআরসিপির ব্যাপারটা কীরকম? এমআরসিপি আসলে 2 রকম মানুষ দেয়। একরকম মানুষ দেয় যারা বিদেশ যাব, হ্যাঁ, যারা বিদেশ যাব, হইতে পারে সে ইউকেতে যাইতে চায়, হইতে পারে সে মিডল ইস্টে যাইতে চায়, হইতে পারে সে সিঙ্গাপুর যাইতে চায়। হ্যাঁ, এরকম মোটা দাগে আসলে কমনওয়েলথের আন্ডারে যে 57টা দেশ আছে, হ্যাঁ, কমনওয়েলথের আন্ডারে যে দেশগুলো আছে, মোটা দাগে এমআরসিপি দিয়ে প্রায় ওগুলো সব জায়গাতেই টু সাম এক্সটেন্ট সুযোগ আছে যাওয়ার। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। সো যারা বিদেশ যাব, আশেপাশে ডানা বামে তাকায় লাভ নাই, এমআরসিপি দিয়ে তারা যায়। কারণ এমআরসিপিটা দিলে তাদের এইটার একটা অ্যাকসেপ্টেন্স আছে, অ্যাটলিস্ট রেজিস্ট্রার হিসেবে সে ঢুকতে পারবে। ইউকেতে অ্যাটলিস্ট রেজিস্ট্রার হিসেবে ঢোকা যায়, সৌদি আরবে স্পেশালিস্ট হিসেবে ঢোকা যায়, মিডল ইস্টের অনেক জায়গাতে স্পেশালিস্ট থেকে শুরু করে ইভেন কনসালটেন্ট হিসেবেও ঢোকা যায় আমি যতটুকু জানি। হ্যাঁ, সিঙ্গাপুরে মেডিকেল অফিসার হিসেবে ঢোকা যায়। তো যাওয়ার একটা সুযোগ আছে, সুযোগ আছে। আমি বলছি না যে যাওয়াটা কনফার্মড, ইউ জাস্ট হ্যাভ অ্যান অপরচুনিটি, বাট অপরচুনিটি সময়ের সাথে সাথে ডিক্লাইনিং রেট। আজকে থেকে 5 বছর আগে ইউকেতে যাওয়া যতটা ইজি ছিল, এখন ইউকেতে যাওয়া তার থেকে 10 টাইমস হার্ডার। আজকে থেকে 20 বছর আগে মিডল ইস্টে যাওয়া যতটা সহজ ছিল, আজকে মিডল ইস্টে যাওয়া তার থেকে 50 টাইমস হার্ডার। সো ব্যাপারটা হচ্ছে এই যে বিদেশে যাওয়ার রাস্তাটা এতটা সহজ না, বাট বিদেশে যাইতে গেলে তাকে আসলে এমআরসিপি করতে হবে। এখন এমআরসিপির বাইরে তো আরও অনেক অনেক কিছু করে যাচ্ছে, এএমসি দিচ্ছে, ইউএসএমএলএ দিচ্ছে। এএমসি বা ইউএসএমএলএ লাইসেন্সিং এক্সাম, ওটা কোনো ডিগ্রি না। বাট এমআরসিপির সুবিধা হচ্ছে এটা হচ্ছে ডিগ্রি। আমি যদি বাইরে আলটিমেটলি যাইতে নাও পারি, অ্যাটলিস্ট একটা ডিগ্রি হয়ে গেছে। সো এই জন্য এটাকে আমি প্রায়োরিটাইজ করি। তাহলে একটা গ্রুপ হচ্ছে যারা বিদেশ পার্টি, ও বিদেশে যাবে, ও দেশে থাকবে না, ওর জন্য বেস্ট অপশন এমআরসিপি। আরেকটা পার্টি হলো আমি দেশে থাকবো। দেশে থাকবো পার্টি কি? তার একটা এফসিপিএস আছে, অথবা তার একটা এমডি আছে, অথবা তার একটা ডিপ্লোমা আছে, অথবা হয় আছে, অথবা সে কোর্সের ট্রেনিং হিসেবে আছে, অথবা সে কোর্সে আছে, যে কোনোভাবে হোক তার একটা অক্সিলারি একটা ডিগ্রি দরকার।
তার একটা অক্সিলারি ডিগ্রি হিসেবে সে একটা এমআরসিপি করতেছে, তাহলে এমআরসিপি হচ্ছে তার একটা সেকেন্ডারি ডিগ্রি, আর এফসিপিএস বা এমডি বা ডিপ্লোমা তার হচ্ছে আরেকটা ডিগ্রি। সো আই হ্যাভ সিন অল, মানে অল টাইপ অফ পিপল। আমি এমন মানুষও চিনি এফসিপিএস প্লাস এমআরসিপি, এমন মানুষও চিনি এমডি প্লাস এমআরসিপি, এমন মানুষও চিনি ডিপ্লোমা প্লাস এমআরসিপি। আই নো এভরিথিং। আচ্ছা আচ্ছা, ফেলোশিপ এফসিপিএস এর তো, বিসিপিএস এর ফেলোশিপ হলো এফসিপিএস, বিসিপিএস এর মেম্বারশিপ কি? বিসিপিএস এর মেম্বারশিপ হলো এমসিপিএস। এমসিপিএস হচ্ছে 2 বছরের ট্রেনিং থাকলে দেওয়া যায়, এটাও ডিপ্লোমা ইকুইভ্যালেন্ট। বিসিপিএস এর আন্ডারে হয়, ডিপ্লোমা ইকুইভ্যালেন্ট অনেক এমসিপিএস এ দেয়, ইন্টারনাল মেডিসিনেই হয়। তো তাহলে এমআরসিপি তাহলে 2 রকম পাবলিক করতেছে, একটা হচ্ছে যারা একটা অক্সিলারি ডিগ্রি হিসেবে চায় যে ঠিক আছে আমার একটা দেশের ডিগ্রি থাকলো, আমার একটা বিদেশের ডিগ্রিও থাকলো, জীবনে যদি কোনো দিন চাই বাইরে একটু ঘুরে আসবো, হ্যাঁ সুযোগ রাস্তা খোলা থাকলো, অনেকে এইভাবে চিন্তা করে, বা অনেকে চিন্তা করে ঠিক আছে দেশের ডিগ্রি করবো, বিদেশে ডিগ্রি করবো, সব ডিগ্রি করবো। অনেক মানুষ আছে, এফসিপিএস আছে, এমডি আছে, রেসিডেন্সি আছে, ডিপ্লোমা আছে, তো মানে সব রকমই আছে। তাহলে এমআরসিপি এই পিপলেও আসলে তাহলে নিচ্ছে, তাহলে 2 রকম মানুষ আসলে এমআরসিপি করে। এমআরসিপি আসলে কিসের ডিগ্রি? যেটা বললাম যে এমআরসিপি অ্যাকচুয়ালি এটা ইট ইজ ইকুইভ্যালেন্ট টু ডিপ্লোমা, ইট ইজ ইকুইভ্যালেন্ট টু ডিপ্লোমা। এটা আসলে ইন্টারনাল মেডিসিনের প্রোগ্রাম, এটা একটা ইন্টারনাল মেডিসিনের প্রোগ্রাম। এখন কেউ যদি বাইরে যাইতে চায় এবং এমআরসিপি করে আরও সামনে আগাইতে চায়, সে কি করবে? বেসিক্যালি তার সামনে উপায় হচ্ছে সে ইউকেতে যাবে, রেজিস্টার পোস্টে ঢুকবে, ট্রেনিং পোস্টে ঢুকবে, ST3-তে ঢুকবে, আস্তে 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 সে অ্যাকুট মেডিসিনে যাক, ইন্টারনাল মেডিসিনে যাক, সেটা সে করে শেষ করে আসতে হবে। ST3 ট্রেনিং তার যখন শেষ হবে, তারপরে সে চাইলে যদি ব্রাঞ্চে যাইতে চায়, তারপরে সে চাইলে যাইতে পারবে। ওটা ইউকে ট্রেনিং পাথ হইতে তাকে এমবেডেড হইতে হবে। আর দেশে এমআরসিপি করলে, দেশে এমআরসিপি করে শেষ, এর বেশি তার কিছু করার নাই। এর বেশি কিছু করতে হলে তাকে এফসিপিএস দিতে হবে, এমডি দিতে হবে, বা সে যদি ডিপ্লোমা দিতে চায় সে ডিপ্লোমা দিতে পারে, ইটস আপ টু হিম। তাহলে এইটা হচ্ছে তার সামনে সুযোগ। এখন এবার আসি যে কোন রাস্তা কি, একটা গ্রস একটা আইডিয়া হয়ে গেল। এখন আসি যে আসলে শুরু করব কিভাবে, জার্নিটা আসলে কিভাবে শুরু করা উচিত। সো আমরা নিজেরা যখন স্টুডেন্ট ছিলাম, পোস্ট গ্রাজুয়েশনের জার্নি শুরু আমাদের সময় থেকে, সবাই যেটা আমরা করছি যে ইন্টার্নশিপ থেকে আমাদের সময় মানুষজন যাত্রা শুরু করছে। কিন্তু এখন আমার মনে হয় যে মানুষ আমাদের থেকে আরও বেশি অ্যাডভান্স হয়ে গেছে। আমার মনে হয় আমার আগের জেনারেশন যারা, তারা হয়তো ইন্টার্নশিপের পরে চিন্তা করতো, আমরা ইন্টার্নশিপের সময় চিন্তা করছি। আমার মনে হয় যে এখনকার জেনারেশন মানে স্টুডেন্ট থাকা অবস্থাতেই চিন্তা করে। ইনফ্যাক্ট আমার কাছে মানে ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্ট জাস্ট ভর্তি হয়েছে, ক্লাসও শুরু হয় না, তারাও আমার কাছে জিজ্ঞাসা করে পোস্ট গ্রাজুয়েশনের জন্য কী করবো। সো ডেফিনেটলি দে আর মোর অ্যাডভান্সড। বাট এখন মূল হোয়াট আই এম ট্রাইং টু সে দ্যাট যে আসলে এখন ফ্রম দ্য ফার্স্ট ইয়ার অফ মেডিকেল স্টুডেন্ট, মানে ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্ট থেকে সে চিন্তা করতেছে আমি কীভাবে পোস্ট গ্রাজুয়েশনের জন্য আগাইতে পারি, আমার অ্যাপ্রোচ কী হওয়া উচিত। ঠিক আছে, আমি আমার ওপিনিয়ন দিতে পারি, ইটস মাই ওপিনিয়ন। এটার সাথে অনেকে এগ্রি করতে পারে, অনেকে ডিসএগ্রি করতে পারে, জাস্ট কমপ্লিটলি পার্সোনাল ওপিনিয়ন হিসেবে এটাকে ট্রিট করার জন্য বলবো। সো আমি যেটা মনে করি যে এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং সব কিছু থেকে আমি বলতেছি, আমি মনে করি একটা স্টুডেন্ট যখন এমবিবিএস স্টুডেন্ট অবস্থায় থাকে, তার আসলে সেই সময় বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে এমবিবিএস কারিকুলামকে খুব ভালো করে শেখা। এটা আমি সবসময় বলি এবং আমার মনে হয় আমি রেস্ট অফ দ্য লাইফ মোস্ট প্রবলেম এই কথাই বলবো যে তার উচিত এমবিবিএস যে কারিকুলাম সেটাকে খুব ভালো করে শেখা। সে যখন অ্যানাটমি পড়বে, সে এমনভাবে অ্যানাটমি পড়বে, হি নোজ এভরিথিং অ্যাবাউট অ্যানাটমি। সে যখন ফিজিওলজি পড়বে, সে এমনভাবে ফিজিওলজি পড়বে, হি নোজ এভরিথিং অ্যাবাউট ফিজিওলজি, অ্যাটলিস্ট যতটুকু আসলে জানা সম্ভব। বা যখন সে বায়োকেমিস্ট্রি পড়বে বা ফিজিওলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, যখন সে যেই সাবজেক্টই পড়তেছে সে এমনভাবে পড়বে যেন সে খুব ভালো করে পড়ছে। এই কথাটা বলার রিজন আছে, সেটা হচ্ছে আমরা যে পোস্ট গ্রাজুয়েশনে আমরা যে পরীক্ষা দিই, এন্ট্রান্স এক্সাম দিই, সেটা রেসিডেন্সি হোক, ডিপ্লোমা হোক, এমআরসিপি হোক, ইভেন এফসিপিএস হোক, আমার এখানে ফিজিওলজি থেকে প্রশ্ন আসে, ক্লিনিক্যাল অ্যানাটমি থেকে প্রশ্ন আসে, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি থেকে প্রশ্ন আসে, আমার এখানে ফার্মাকোলজি থেকে প্রশ্ন আসে, ইমিউনোলজি থেকে প্রশ্ন আসে। এমআরসিপিতে তো ইনফেকশিয়াস ডিজিজ থেকে যা প্রশ্ন আসে, আমি মনে করি যে আমরা যে মাইক্রোবায়োলজি পড়ি এমবিবিএস লেভেলে, ওই মাইক্রোবায়োলজি পড়াতে 60 থেকে 70% অ্যান্সার করে আসা সম্ভব অ্যাকচুয়ালি। সো এই যে আমরা প্যাথোলজি পড়ি, মানে অলমোস্ট সব কিছুই লাগে। রেসিডেন্সিতে এই যে জেনারেল প্যাথোলজি তো খুবই লাগে। সো পোস্ট গ্রাজুয়েশনে যে এন্ট্রান্স এক্সামগুলো হচ্ছে, এমআরসিপি হোক, রেসিডেন্সি হোক, এফসিপিএস হোক, ডিপ্লোমা হোক, দিন শেষে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, প্যাথোলজি সব কিছুই দরকার হচ্ছে।
তাহলে এখন পোস্ট গ্রাজুয়েশনের জার্নিতে আমি ইন্টার্নশিপের পরে সেই আবার ওই অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি আবার পড়তেছি, আবার ফিজিওলজি মাইক্রোবায়োলজি আবার পড়তেছি। সো আমাকে নতুন করে তখন আবার পড়তে হয়। কিন্তু আমার যদি এমবিবিএস লেভেলে খুব ভালো করে এগুলো পড়া থাকে, আমার কিন্তু পোস্ট গ্রাজুয়েশনের এন্ট্রান্সের সময় ওই কষ্টটা কমে যায়। সো এই জন্য এমবিবিএস লেভেলে আমি সবসময় বলি এই অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি ফার্মাকোলজি মাইক্রোবায়োলজি প্যাথোলজি খুব ভালো করে পড়তে, খুব ভালো করে পড়তে, এত ভালো করে পড়তে যে ওই বেসিকটা যেন আর কখনো পড়া না লাগে, মানে একবার চোখ বুলালেই যেন সে ধরতে পারে, ওই আলাদা করে কষ্ট করে আবার সময় নিয়ে বসে বসে পড়বো ওটা যেন করা লাগে, তা ওখানেই সে অনেকখানি আগায় যাবে, ট্রাস্ট মি, ইনশাআল্লাহ। তাহলে এইটা এর বাইরে এক্সট্রা কি করা যায় সেটা নিয়ে আমি বলছি। যেমন আমি পার্সোনালি এখন সাজেস্ট করব যে আমাদের যে ইউএসএমএলই আছে, ইউএসএমএলির কোশ্চেন ব্যাংক পাওয়া যায়। হ্যাঁ, বিভিন্ন রকম কোশ্চেন ব্যাংক আছে, যেমন ইউ ওয়ার্ল্ড আছে, একটা হচ্ছে ইউ ওয়ার্ল্ড, এরকম অনেক কিছু আছে ওদের। এই কোশ্চেন ব্যাংকগুলো সলভ করার একটা প্র্যাকটিস করা যেতে পারে। কেন করা যেতে পারে? ক্লিনিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন কিভাবে আসে, আমরা যে অ্যানাটমি পড়তেছি ফিজিওলজি পড়তেছি এই যে এত কিছু সাবজেক্ট পড়তেছি এগুলাকে ক্লিনিক্যালি কোরিলেট করে কোশ্চেনগুলো কিভাবে আসে, সেটার অ্যান্সার কিভাবে করতে হয়, ইন্টারন্যাশনাল লেভেলে কিভাবে এই কোশ্চেনগুলো আসে, ওরা কিভাবে ইন্টারপ্রিট করে, ওরা এই নলেজটাকে কিভাবে ইউজ করে, এই কোশ্চেনগুলো সলভ করলে এটা একটা আইডিয়া চলে আসে এবং ব্রেনটাও আস্তে আস্তে শার্প হইতে থাকে। কারণ ব্রেইন হচ্ছে, আমি সবসময় বলি ব্রেইন হচ্ছে তলোয়ারের মতো, এটাকে যত বেশি আমরা মানে ওই মানে শার্পেনিং করা হয় আর কি, তলোয়ারকে যেমনি ওই একটা স্টোনের উপর দিয়ে ঘষে 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 যে শার্প করা হয়, ব্রেনের ব্যাপারটা তাই, ব্রেন যত বেশি ইউজ হবে সে তত বেশি শার্প হবে। সো এই ধরনের কোশ্চেনগুলো সলভ করা, তাহলে ইউ ওয়ার্ল্ডের কোশ্চেন সলভ করা, বা এমআরসিপির জন্য আমরা যে পাস মেডিসিন সলভ করি, পাস মেডিসিন পাস টেস্ট, এরকম যেসব কোশ্চেন ব্যাংক আমরা সলভ করি, ক্লিনিক্যাল অ্যানাটমি থেকে এসব জায়গায় কোশ্চেন আছে, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি থেকে এসবের কোশ্চেন আছে, ফিজিওলজি থেকে এদের প্রশ্ন আছে, ফার্মাকোলজি মাইক্রোবায়োলজি থেকে এদের প্রশ্ন আছে। তাহলে যে যে সাবজেক্ট পড়তেছে সেই সাবজেক্টের এই জায়গাগুলোতে কি কি প্রশ্ন আছে ওই সাবজেক্টের, কিন্তু আমি কিন্তু সব সলভ করতে বলতেছি না। এখন একটা স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে পড়ে, ওর তো মেডিসিনের কোশ্চেন সলভ করে কোনো লাভ নাই, কিন্তু ও ক্লিনিক্যাল অ্যানাটমি ক্লিনিক্যাল ফিজিওলজি ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রির যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করে তার লাভ আছে। সো আমার কথা হচ্ছে যে যেই সাবজেক্ট পড়তেছে সেই সাবজেক্টে ইন্টারন্যাশনাল লেভেলের যে মানে এক্সামগুলো হয় ওদের যে কোশ্চেন ব্যাংকগুলো আছে ওই কোশ্চেনগুলোর সলভের সে প্র্যাকটিস করতে পারে। এইটা সে করতে পারে এমবিবিএস লেভেল স্টুডেন্ট থাকা অবস্থায়, যে ঠিক আছে আমি একটু পাস মেডিসিনের, মনে করে যে একটা স্টুডেন্ট ফার্মাকোলজি পড়ে, ও ফার্মাকোলজিতে পাস মেডিসিন পাস টেস্টের কোশ্চেনগুলো সলভ করলো, ফার্মাকোলজির ইউ ওয়ার্ল্ডের কোশ্চেনগুলো সলভ করলো, বা এরকম যেসব কোশ্চেন ব্যাংকগুলো আছে এইগুলো সে চাইলে সলভ করতে পারে, দ্যাট ক্যান বি ডান, এইটা হইতে পারে। তাহলে এমবিবিএস এর পড়াটা সে খুব ভালো করে পড়বে, অন টপ অফ দ্যাট সেই কোশ্চেনগুলো সলভ করতে পারে, এইটা আমি মনে করি ইটস অল রাইট। এবার আসি যে যখন সে ফাইনাল ইয়ারে পড়বে তখন আসলে কিভাবে আসাম সে, এইটা আমার মনে হয় যে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, যে ফিফথ ইয়ারে আসলে কিভাবে পড়া উচিত। এটা আসলে দুটো জিনিস, এক হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন, তো আসলে এখন সবাইকেই করতে হবে, সো ডেফিনেটলি সবার পোস্ট গ্রাজুয়েশনে অনেক চিন্তা। সেকেন্ড হচ্ছে অনেক ভাইয়া অনেকভাবে অনেক মোটিভেশন দেয় যে ফিফথ ইয়ারেই ডেভিশন পুরোটা পড়ে ঝাঁকার ডাকা করে ফেলতে হবে। সো এইটা নিয়ে জন্য অনেকের অনেক কোশ্চেন। প্রথম কথা হচ্ছে ফিফথ ইয়ারের যে সিলেবাস এটা পুরো ডেভিডসনের আই থিঙ্ক 10 থেকে 15%, যেটা একদম অনেস্ট কথা, পুরো ডেভিডসনের 10 থেকে 15% হায়েস্ট, 10 থেকে 15% হলো আমার এমবিবিএস কারিকুলাম। এর বাইরে যে ডেভিডসনে এত কিছু আছে এটা কিন্তু আসলে এমবিবিএস কারিকুলাম না। এখন কেউ যদি চিন্তা করে আমি ফিফথ ইয়ারে ডেভিডসন পড়ে ফালাফালা করে ফেলবো, ইটস অ্যাকচুয়ালি কোয়াইট ইমপ্র্যাকটিক্যাল। হয়তোবা একজন হয়তোবা পড়তে পারবে, কিন্তু তার জন্য এই যে সার্জারি পড়তে হবে, এই যে গাইনি অবস পড়তে হবে, সার্জারিতে আবার বিভিন্ন অ্যালাইড আছে সেগুলো পড়তে হবে, সেগুলো পড়ার সময়ই পাবে না। ফিফথ ইয়ারের তার যে কারিকুলাম তাকে সার্জারি পড়ে আসতে হবে, সার্জারি যে অ্যালাইডগুলো আছে ইএনটি অর্থ সেগুলো পড়ে আসতে হবে, গাইনি পড়তে হবে, অবস পড়তে হবে, তাকে ডার্মাটোলজি পড়তে হবে, সাইকিয়াট্রি পড়তে হবে, হি নিডস টু লার্ন এ লট অফ থিংস। সো কেউ ডেভিডসনে খালি ফোকাস দিলাম এইগুলা জাহান্নামে পাঠিয়ে দিলাম এভাবে তো আসলে হবে না। সেকেন্ড কথা হচ্ছে ডেভিডসন বইটা পড়তে গেলে শিখতে গেলে এটা তো আলাদা টাইম ইনভেস্ট করতে হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শুধু বই পড়ে মেডিসিন শেখা আসলে কমপ্লিটলি ইম্পসিবল। তাহলে মেডিসিন শেখার জন্য হসপিটালে পেশেন্ট দেখতে হবে, ওয়ার্ডে পেশেন্ট দেখতে হবে,
এবং থিওরি পড়তে হবে, দুটাকে কোরিলেট করে মিলাইতে হবে। এখন ফিফথ ইয়ারে উই ডু নট হ্যাভ দ্যাট মাচ টাইম। সো অ্যাকচুয়ালি ফিফথ ইয়ারে ডিভিশন পড়ে ফাটাই ফেলবো, ঠিক আছে, ফাটাই ফেলা সম্ভব, 1.5 বছর অনেক সময়, কিন্তু এইগুলো তখন ফেটে যাবে। সো আমাদের আসলে ব্যালেন্সে আসতে হবে। ফিফথ ইয়ার ইজ নট, মানে ফিফথ ইয়ারের ব্যাপারটা এইটা না যে আমি পুরো ডিভিশন পড়ে ফেলবো, এটা আসলে আইডিয়াল না। ফিফথ ইয়ারের আইডিয়াল হচ্ছে ফিফথ ইয়ারের একটা নিজস্ব কারিকুলাম আছে। ও আচ্ছা, পেডিয়াট্রিক্সও তো পড়তে হবে। সো এগুলো কিন্তু আসলে পড়তে অনেক সময় লাগবে। সো চাইলেই আমি পুরো ডিভিশন পড়ে ফেলবো, ইটস নট প্র্যাকটিক্যাল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট শেখার একটা অ্যাসেন্স আছে। আমি ফিফথ ইয়ারে উঠলাম, আমাকে তো হসপিটালে ওয়ার্ডে গিয়ে রোগী দেখে কীভাবে একটা ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশন করতে হয়, হ্যাঁ, হিস্ট্রি নিলাম, এক্সামিনেশন করলাম, সেটাকে ইন্টারপ্রিট করা শিখতে হবে। হ্যাঁ, অনেকগুলো ইনভেস্টিগেশন থাকবে, আমরা যে প্যাথোলজি পড়ছি সেই নলেজ দিয়ে সেই ইনভেস্টিগেশন রিপোর্টকে ইন্টারপ্রিট করা শিখতে হবে। সো আমাদের আসলে সত্যি কথা হচ্ছে ফিফথ ইয়ারের সময় মেডিসিন শেখার জন্য আমাদের ইফোর্ট দেওয়া উচিত। মেডিসিন, সার্জারি, গাইনি, প্রত্যেকটা সাবজেক্ট একটা এসেন্স আছে, সেটাকে আসলে শিখতে হবে। আমি অ্যাজ এ ক্লিনিশিয়ান মেডিসিনে যাই, সার্জারিতে যাই, গাইনিতে যাই, কার্ডিওলজিতে যাই, সাইকিয়াট্রিতে যাই, যেই সাবজেক্টে যাই, আমার কিন্তু কি বলে সার্জারি, গাইনি, মেডিসিনের একটা বেসিক নলেজ আমাকে অবশ্যই রাখতে হবে। আমাদের এমবিবিএস কারিকুলামের যেই সিলেবাস, এটা অ্যাকচুয়ালি ওই বেসিক মানে কারিকুলাম যেটা আসলে একজন ফিজিশিয়ানকে, একজন ক্লিনিশিয়ানকে অবশ্যই জানতে হবে। আমি মেডিসিনে ক্যারিয়ার করবো মানে এই না যে আমি গাইনি ডিজিজ সম্বন্ধে একদমই কলম হবে, নো। আমি মেডিসিনে ক্যারিয়ার করবো মানে এই না যে সার্জারিতে আমি একদম কলম হবো, নো। আমাকে এইগুলোরও একটা আইডিয়া রাখতে হবে। বিকজ একটা তো গাইনি পেশেন্ট আমার কাছে মেডিসিনে চলে আসতেই পারে, আমি কিভাবে বুঝবো এটা গাইনি পেশেন্ট না মেডিসিনের পেশেন্ট না সার্জারি পেশেন্ট? আমার তো ওই নলেজটা থাকতে হবে। সো ফাইনাল ইয়ারে হচ্ছে আমাদেরকে এই জিনিসটা আসলে এই জন্য সমানভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবং এই সমানভাবে গুরুত্ব দিয়ে পড়ার সময় ফিফথ ইয়ার ইজ নট অ্যাবাউট মানে কি বলবো, মানে পোস্ট গ্রাজুয়েশনের জন্য প্রিপারেশন ফিফথ ইয়ার থেকে শুরু করব, ব্যাপারটা আসলে এইভাবে চিন্তা করাটা ঠিক না। বরং চিন্তা করাটা এইভাবে উচিত যে ফিফথ ইয়ারে সে বেস্ট লেভেল ইফোর্ট দিবে প্রত্যেকটা সাবজেক্টে। সে গাইনিতেও ইফোর্ট দিবে, সার্জারিতেও ইফোর্ট দিবে, মেডিসিনেও ইফোর্ট দিবে, এবং সমানভাবে ইফোর্ট দিবে। এবং সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা সাবজেক্ট শিখতেও একটা সময় লাগে। মেডিসিনে তাকে ওয়ার্ডে যাইতে হবে, রোগী দেখতে হবে, বুঝে বুঝে, ইট উইল টেক সাম টাইম। সো আমি জাস্ট ডিভিশনে ডুব দিলাম, ইট ইজ নট আইডিয়াল অ্যাকচুয়ালি। তাহলে ফিফথ ইয়ারে কি মানে কিছুই পড়বো না? না, ফিফথ ইয়ারে পড়তে হবে। ফিফথ ইয়ারে এখন আমার মেডিসিনের যে কারিকুলাম, ফিফথ ইয়ারে আমার মেডিসিনের যে কারিকুলাম, আমার কারিকুলামে যে টপিকসগুলো আছে সেই টপিকসটা ডেফিনেটলি টেক্সট বুক থেকে পড়তে হবে। সেই টপিকটা সে অবশ্যই কি বলে ডেভিডসন থেকে পড়বে, নো প্রবলেম অ্যাট অল, সেটা আমি ভালো করে বলবো। কিন্তু এর বাইরে আরও অনেক কিছু আছে যেটা এখন আমি জাস্ট মানে ফর এফসিপিএস আমি পড়তেছি, এইভাবে আসলে আগানোটাকে আমি পার্সোনালি সাজেস্ট করবো না। আমি মনে করি এমবিবিএস পর্যন্ত তার নিজের কারিকুলামটাকে সে খুব ভালো করে শিখুক। সম্ভব হলে এটা হোক যে ফিফথ ইয়ারের কারিকুলামে সে ডেভিডসনও পড়লো, কুমার ক্লার্কও পড়লো, পারলে অক্সফোর্ডও পড়লো, নো প্রবলেম অ্যাট অল। যেই টপিকটা আমার কারিকুলাম আছে সেটা আমি খুব ভালো করে শিখি। আমি হসপিটালে ওয়ার্ডে গিয়ে সেই পেশেন্টটা খুঁজে খুঁজে বের করি। আমার কারিকুলামে হয়তো বা পার্কিনসন ডিজিজ আছে, আমি পুরো হসপিটাল চষে বেড়াবো যে আমি পার্কিনসন ডিজিজের রোগী দেখতে পাই কিনা। দরকার আমি আউট পেশেন্টের যে বসে থাকবো, নিউরোলজি আউট পেশেন্টের যে পার্কিনসন ডিজিজের কয়টা রোগী আছে, কীভাবে ট্রিট করে, আমি একটু দেখবো। এইখানে সময় দেওয়া উচিত। তাহলে পোস্ট গ্রাজুয়েশন শুরু করবো কীভাবে? ওকে, যখন ফাইনাল প্রফ হয়ে গেল, এখন ওকে ইউ ক্যান স্টার্ট ইউর জার্নি। ফাইনাল প্রফ হয়ে গেলে ইউ ক্যান স্টার্ট ইউর জার্নি। ওকে, গো থ্রু দ্য ডেভিডসন, যা পড়তে মন চায়, ওকে গো থ্রু ইট। তাহলে এইভাবে আমি পার্সোনালি মনে করি অ্যাপ্রোচটা এভাবে হওয়া উচিত। ইন্টার্নশিপের সময়, ইন্টার্নশিপের কাজের ফাঁকে 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 তুমি ডেভিডসন পড়তে থাকো, নো প্রবলেম অ্যাট অল। ইন্টার্নশিপের কাজের ফাঁকে 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 পড়তে 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 অনেক মানুষ এফসিপিএস পার্ট 1 জাস্ট আফটার ইন্টার্নশিপ আসলে করে ফেলে। সো এবং ইন্টার্নশিপের 1 বছর লম্বা সময়, ইন্টার্নশিপের 1 বছর লম্বা সময়, ডিউটির বাইরে বাকি যে সময়টা থাকে চাইলেই পড়ে ফেলা যায়। ইভেন ডিউটির মধ্যে সবসময় প্রত্যেক দিন তো আর সমান প্রেশার থাকে না, যেদিন প্রেশার কম সেদিন চাইলে ডিউটির ফাঁকে বসে বসেও চাইলেই পড়া যায়। সো ইন্টার্নশিপের সময় পোস্ট গ্রাজুয়েশনের জন্য প্রিপারেশন চাইলেই নেওয়া যায়, বাট ফিফথ ইয়ারে পোস্ট গ্রাজুয়েশন শুরু করে দিব এই অ্যাপ্রোচটা এইভাবে না থাকে, ফিফথ ইয়ারের অ্যাপ্রোচ হওয়া উচিত, আমি ভালো করে শিখবো। আচ্ছা, তাহলে এইগুলো নিয়ে কিছু কথা হলো। এবার আসি এফসিপিএস এর পড়া কীভাবে শুরু করবো, এমআরসিবি পড়া কীভাবে শুরু করবো সেটা নিয়ে কথা বলি। মনে করো একটা স্টুডেন্ট এমআরসিবির পড়া শুরু করবে, সে কীভাবে শুরু করবে, বা একটা স্টুডেন্ট এফসিপিএস এর পড়া শুরু করবে, সে কীভাবে শুরু করবে? 1 বাই 1 আসে। সবার আগে এফসিপিএস নিয়ে বলি, যেহেতু বেশিরভাগ মানুষ এফসিপিএস এ আগ্রহী। আচ্ছা, রেসিডেন্সি পড়া কীভাবে শুরু করবে এটা নিয়ে আমি খুব বেশি বলবো না, কারণ আমি নিজে রেসিডেন্সি দিই নাই।
বাট এইটুকু বলি, রেসিডেন্সিতে আমাদের এই যে বেসিক সায়েন্স, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি, এগুলো থেকে মেজরিটি কোশ্চেন আসে। এর বাইরে মেডিসিন থেকেও কিছু কোশ্চেন আসে, মেডিসিন থেকে কিছু এসবি আসে, কিছু কোশ্চেন আসে, বাট তার থেকে বেশি সংখ্যক প্রশ্ন আসলে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মা, প্যাথো, মাইক্রো, এখান থেকেই মেজরিটি অফ দ্য কোশ্চেন্স আসে। সো যারা রেসিডেন্সির জন্য প্রিপারেশন নেয় তাদেরকে ঘুরে ফিরে সেই ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ারে এসে যা কিছু পড়েছে সেটাই তাকে আবার নতুন করে পড়তে হয়। সো রেসিডেন্সি পড়াটা এই জন্য যাদের বেসিক খুব ভালো, যারা ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার খুব ভালো করে পড়ালেখা করছে, তাদের জন্য রেসিডেন্সি ইজিয়ার, আসলেই তাদের জন্য ইজিয়ার। তারা জাস্ট একবার একটু রিভিশন দিলেই ফার্মা, প্যাথো, মাইক্রো, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি খুব সহজে সে রিকল করতে পারে, এবং তাদের জন্য রেসিডেন্সি মাচ ইজিয়ার, ডেফিনেটলি উইদাউট এনি ডাউট। তাদের জন্য ডিপ্লোমা অবশ্যই ইজিয়ার হবে, এখানে কোনো সন্দেহ নাই। সো এখন একটা কথা হচ্ছে যে রেসিডেন্সি দিতে হলে ইন্টার্নশিপের পরে অ্যাটলিস্ট 1 বছরের গ্যাপ থাকতে হয়, চাইলেই ইন্টার্নশিপের পর রেসিডেন্সিতে বসা যায় না। সো এই গ্যাপটাও একটা ব্যাপার আছে। বাট লেটস টক অ্যাবাউট এফসিপিএস। এফসিপিএস আমাদের আসলে দুইটা ফ্র্যাগমেন্ট থাকে। একটা সেগমেন্ট হচ্ছে আমাদের এসবিএ, সিঙ্গেল বেস্ট অ্যান্সার, 75টা কোশ্চেন থাকে, আর একটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউতেও 75টা কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে টোটাল 5টা ট্রু অর ফলস। সো একটা এসবিতে 2 মার্ক, 75টা এসবিতে 150 মার্ক। ঠিক একইভাবে 75টা এমসিকিউতে 150 মার্ক। তাহলে প্রত্যেকটা সিঙ্গেল ইনফরমেশনে 0.4 মার্কস করে আমার থাকে। সো এখন ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, একটা এসবিএ পারলে 2 মার্ক, একটা এসবিএ ভুল করলে আমি 2 মার্ক পাইলাম না, এখানে নেগেটিভ মার্কিং নাই। সো নাও থিঙ্ক অ্যাবাউট ইট, 75টা এসবিএর মধ্যে কেউ যদি 60+ এসবিএ অ্যান্সার করে আসতে পারে, সে ওখানে 120 বা তার বেশি নাম্বার পেয়ে যাবে। হাইপোথেটিক্যালি বলি, কারো যদি 75টা এসবিএ হয়, সে এখানে 150 নাম্বার পেয়ে গেল। এফসিপিএস পার্ট 1-এ পাস করতে 210 নাম্বার দরকার। সো আমার এসবিএ যদি আমি খুব ভালো দিই, আমার 60 থেকে 70% নাম্বার এসবিএ থেকে তোলা সম্ভব। এসবিএটা এফসিপিএসে কিভাবে আসে? আচ্ছা, এফসিপিএস এর কোশ্চেন ইফ ইউ গো থ্রু ইট, এই যে বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে রেগুলার যদি কেউ ফলো করে, মানে বিগত বছরের প্রশ্নগুলা সে যদি ফলো করে, সে দেখবে এফসিপিএস এর কোশ্চেন ইভলভিং, একই টাইপের কোশ্চেন, একই জায়গা থেকে কোশ্চেন সারা জীবন ধরে আসে। নো, নট লাইক দিস। এটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আগে একটা সময় বক্স থেকে প্রশ্ন আসতো, তারপরে ডিজিজ থেকে, ওই যে ভেতরের ডেসক্রিপশন থেকে, সেখান থেকে প্রশ্ন আসা শুরু করলো। এখন এমন অনেক প্রশ্ন আসে যেটা আসলে কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডিং লেভেলে, যে কেউ একটা মানে ডিজিজ সম্বন্ধে তার খুব ভালো আইডিয়া আছে, সে তার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আনসার করে আসতে পারবে। জাস্ট মানে ডিরেক্টলি বইয়ের লাইন থেকে কোশ্চেন, ওইগুলো আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করছে। মানে মূল কথা হচ্ছে এক্সাম প্যাটার্ন সময়ের সাথে সাথে বদলাচ্ছে। কখনো ফিজিওলজি থেকে খুব বেশি প্রশ্ন আসছে, কখনো ডিজিজ থেকে খুব বেশি প্রশ্ন আসছে, কখনো বেসিক জায়গা থেকে বেশি কোশ্চেন আসছে, কখনো ক্লিনিক্যাল জায়গা থেকে বেশি কোশ্চেন আসছে। মূল ব্যাপার হচ্ছে এই কোশ্চেনের যে প্যাটার্ন, এটা কখনো একই রকম হয়, ইটস নট লাইক দ্যাট। ব্যাপারটা হচ্ছে ইটস ইভলভিং ওভার দ্য পিরিয়ড অফ টাইম। আমি আজকে 2026 সালে যেরকম কোশ্চেন দেখছি, 2028 সালে একই রকম টাইপের কোশ্চেন হবে, একই প্যাটার্নের কোশ্চেন হবে, একই জায়গা থেকে কোশ্চেন হবে। আই ক্যান নট এক্সপেক্ট ইট, আই ডু নট এক্সপেক্ট ইট, এবং এটা নর্মালি হওয়ার কথাও না। সো কন্টিনিউয়াসলি এই জিনিসটা ইভলিউশন হতে থাকে। তাহলে এই জায়গাটাতে যেটা মূল আমি মনে করি সেটা হচ্ছে, ইফ ইউ হ্যাভ এ গুড আইডিয়া অ্যাবাউট মেডিসিন, কোশ্চেন যেখান থেকেই হোক, যেভাবেই হোক, ইউ শুড বি এবল টু অ্যান্সার দেম, ইউ ক্যান বি এবল টু অ্যান্সার দেম। এটা হচ্ছে রিয়েলিটি। যেমন এসবিএ আমি যখন পরীক্ষা দিছি, আমার কাছে মনে হয়েছে যে একটা ডিজিজ সম্বন্ধে কার যদি খুব ভালো ধারণা থাকে, সে ওই এসবিএটা খুব সুন্দরভাবে অ্যান্সার করে আসতে পারবে, তার খুব বেশি কনফিউশন ক্রিয়েট হবে না, কারণ যদি খুব ডিসেন্ট একটা নলেজ থাকে। এবং আমি পার্সোনালি মনে করি এফসিপিএস ক্র্যাক করার সবচেয়ে মানে বেস্ট অ্যাপ্রোচ হওয়া উচিত এসবিএ। যে কেউ টার্গেট করা উচিত যে আমি 60 থেকে 70টা এসবিএ কারেক্ট করে আসবো। ইফ হি ক্যান অ্যাবল টু ডু দ্যাট, যে 60 থেকে 70টার উপরে সে এসবিএ কারেক্ট করে আসতে পারে, ইনশাল্লাহ সে আটকাবে না। এখন ওই 50 থেকে 60-এর মার্জিন, এটা আসলে প্লাস মাইনাস, এখানে হইতেও পারে, নাও হইতে পারে, এমসিকিউর উপর অনেক কিছু ভ্যারি করে। বাট কেউ 60-এর উপরে এসবিএ পাইছে, ভেরি মাচ পসিবিলিটি যে সে ইনশাল্লাহ পার করে আসতে পারবে, ভেরি মাচ। অ্যান্ড 2-একটা কেস খারাপ হইতে পারে, যে এমসিকিউ সে খুবই খারাপ দিছে, দ্যাটস ডিফারেন্ট কেস। বাট এখন এসবিএ ভালো করার উপায় কি? সো প্রথম কথা হচ্ছে
ভেরি গুড নলেজ অ্যাবাউট মেডিসিন, ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট মেডিসিন। জাস্ট মুখস্থ করলেই এটা হবে না, একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার। যে আমি শুধু ডেভিডসন জাস্ট মুখস্থ করে গেছি, অনেকগুলো নেমোনিক দিয়ে মুখস্থ করে গেছি, এইভাবে আসলে এসবিএ সবগুলো অ্যান্সার করা পসিবল হবে না। বাট ইফ ইউ হ্যাভ এ গুড নলেজ দেন এটা পসিবল। মানে আমার ফোকাসটা হচ্ছে ইউনিটের প্রপার আন্ডারস্ট্যান্ডিং। এখন এই জায়গাটাতে আমাদের প্রিপারেশন আমাদেরকে কে হেল্প করতে পারে? যেমন আমার জন্য এসবিএটা খুব ইজিয়ার হয়ে যায় বিকজ অফ মাই এমআরসিপি। আমি যখন এমআরসিপি পার্ট 1 পার্ট 2 দিছি, আমার এমআরসিপি পার্ট 1 পার্ট 2 পুরোটাই এসবিএ বেসড, এবং আমার যত কোশ্চেন আসে মেজরিটি হচ্ছে ক্লিনিক্যাল সিনারিও ওরিয়েন্টেড। একটা ক্লিনিক্যাল সিনারিও থাকে, সেখানে আমার কোশ্চেনের 3-4টা লেয়ার থাকে। একটা লেয়ার থেকে ডায়াগনোসিস করতে হবে, ডায়াগনোসিস বলে কী ট্রিটমেন্ট হবে ফার্স্ট লাইন সেটা জানতে হবে, সেই ট্রিটমেন্টের সাইড ইফেক্ট কী, আমার প্রশ্ন আসে ওইটা। হ্যাঁ, তাহলে আমাকে প্রথমে ডায়াগনোসিস করতে হয়, সেটা কি ট্রিটমেন্ট দিচ্ছে সেটা চিন্তা করতে হয়, সেটা সাইড ইফেক্ট চিন্তা করতে হয়। জাস্ট একটা প্যাটার্ন বললাম। সো কেউ যখন এমআরসিপি লাইনে যখন কেউ চিন্তা করে বা ওইভাবে যখন সে পড়ালেখা করে, ট্রাস্ট মি, এমআরসিপির এসবিএ কারো প্র্যাকটিস করা থাকলে এফসিপিএস এর এসবিএ তার জন্য খুবই ইজি হবে। মানে হি উইল নট ফাইন্ড ডিফিকাল্টি অ্যাট অল, ইনশাআল্লাহ। তাহলে এই জন্য যারা মানে এমআরসিপি পার্ট 1 পার্ট 2 করা থাকে তাদের জন্য এফসিপিএস ক্র্যাক করা অনেক ইজি। সাধারণত অনেকেই যেটা করে যে আগে এফসিপিএস করে পরে এমআরসিপি করে, কিন্তু খুব অল্প সংখ্যক আমার মতো উইয়ার্ডোজ আছে যারা আগে এমআরসিপি করে পরে মনে করলো আচ্ছা ঠিক আছে এফসিপিএস করে দেখি একটু। সো দেখা যাচ্ছে যে এসবিটা তাদের জন্য খুবই ইজি হয়। সো এই জন্য এখানে বেশিরভাগই হয়তো বা এফসিপিএসি আগে দিবে। সো এখানে আমার পরামর্শ হচ্ছে এমআরসিপির যে কোশ্চেন ব্যাঙ্কগুলো আছে এই কোশ্চেন ব্যাঙ্কগুলা সলভ করা। এখন এই নিয়তে যদি কেউ সলভ করে এই কোশ্চেন ব্যাংকের পাস মেডিসিনের কোশ্চেন তুলে দিবে, পাস টেস্টের কোশ্চেন তুলে দিবে, নো, এফসিপিএস এই কাজটা করবে না। বিসিপিএস এমন না যে সে পাস মেডিসিন পাস টেস্ট থেকে কোশ্চেন তুলে দিবে। বাট এইটা করার মানে পরামর্শ আমি কেন দিই, কারণটা হচ্ছে এসবিএস সলভ করতে করতে প্রবলেম বেসড কোশ্চেন সলভ করার একটা প্র্যাকটিস গড়ে উঠবে, এবং সেইখানে যে ব্রেইন স্টর্মিং করা যাবে, ওটা একটা সিনারিও থেকে ডিজিজ ডায়াগনোসিস করা, সেখানে কিভাবে চিন্তা করব, কমপ্লেক্স চিন্তাগুলো করা, একটা ক্রিটিক্যাল সিনারিও সেখানে কিভাবে চিন্তা করে কারেক্ট অ্যান্সার বের করে আসতে হয়, এইটা হচ্ছে এই কোশ্চেনগুলো সলভ করতে থাকলে আস্তে আস্তে ডেভেলপ করে। অবশ্যই পাস মেডিসিন পাস টেস্ট সলভ করতে গেলে প্রথম দিকে বেশিরভাগই ভুল হবে। আমি নিজে যখন এই মানে পাস মেডিসিন সলভ করা শুরু করছি, হ্যাঁ মনে হয় 10টা কোশ্চেন সলভ করলে 1টা বা 2টা পারতাম, বাকি কিছুই পারতাম না। তো প্র্যাকটিস করতে 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 একটা সময় এসে স্কিল ডেভেলপ করবে। সো ব্যাপারটা হচ্ছে এই আশায় কোশ্চেন সলভ করা না যে এখান থেকে কোশ্চেন সরাসরি তুলে দেবেন, নো, এই আশায় কোশ্চেন সলভ করা যে আমি প্রবলেম বেসড কোশ্চেন সলভ করা শিখে যাব। সো এমআরসিপি যেহেতু এসবিএ ওরিয়েন্টেড, ওরা অনেক বেশি কমপ্লেক্স কোশ্চেন করে। সো যে কঠিন জিনিস পারে তার জন্য তার থেকে একটু মাইল্ডার ভার্সনের কোশ্চেন তার জন্য আর কিছুই মনে হবে না। যেমন একটা আমি সিম্পল মানে এক্সাম্পল বলি, আমরা এমআরসিপিতে আমরা আসলে 3 ধরনের কোশ্চেন ব্যাংক সলভ করি। সবার আগে পাস মেডিসিন সলভ করি, তারপরে পাস টেস্ট সলভ করি, তারপরে পাস্ট পেপার সলভ করি। পাস মেডিসিন যখন সলভ করি মনে হয় যে পাস মেডিসিনের থেকে কঠিন কিছু নাই। পাস মেডিসিনের পরে যখন পাস টেস্ট সলভ করি তখন মনে হয় পাস টেস্ট তো অনেক কঠিন, সেই তুলনায় পাস মেডিসিন তো সোজা ছিল। আর যখন পাস্ট পেপারে যাই তখন মনে হয় যে পাস টেস্টও তো সোজা ছিল, পাস পেপার সবচেয়ে বেশি কঠিন। সো পাস পেপার সলভ করার পর মনে হয় কি পাস মেডিসিন খুবই ইজি। কিন্তু যখন পাস মেডিসিন শুরু করছি তখন তো পাস মেডিসিন খুবই কঠিন লাগতো। কিন্তু ওই যে মানে ফাইনাল বস মানে ফেস করার পরে এইগুলো তখন দুধ ভাত মনে হয়। সো আমি ছোট করছি না কাউকে, আমি জাস্ট এটা বলছি যে যত কঠিন জিনিস প্র্যাকটিস করব আস্তে আস্তে তার থেকে একটু রিলেটিভলি আগের স্টেপগুলো একটু রিলেটিভলি সহজগুলা তখন আর কিছু মনে হয় না। সো যাদের আসলে কোশ্চেন ব্যাংক সলভের প্র্যাকটিস থাকবে তাদের জন্য এফসিপিএস এর এই আমাদের যেই এসবিএ তাদের জন্য সলভ করা খুব বেশি একটা চ্যালেঞ্জ সে ফেস করবে না। তাহলে এসবিএতে আমার মনে হয় যে 60-এর বেশি কেউ যদি আসলে তুলতে পারে মানে তার জন্য ওখানেই মানে সে একটা হিউজ লেভারেজ পেয়ে যায়। এখন বাকি অপশন হচ্ছে আমার এমসিকিউ। এমসিকিউটা পুরোপুরিভাবে ডেভিডসনের যে কোনো জায়গা থেকে আসতে পারে, ডেভিডসনের বক্স থেকে আসতে পারে, ভেতর থেকে আসতে পারে, ডেভিডসনের অনেক চিপা চাপা আছে সেখান থেকেও আসতে পারে। এইটা এমসিকিউর জন্য আসলে সত্যি কথা পুরা ডেভিডসন সম্বন্ধে একটা ভালো আইডিয়া থাকতে হবে। এটার কোনো মানে শর্টকাটস এগুলো কিচ্ছু নাই। তবে হ্যাঁ, যে ওভারঅল আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে ফিজিওলজি বা কনসেপচুয়াল অনেক কোশ্চেনও আসলে এর মধ্যে থাকে, যে একটু কনসেপ্ট ভালো থাকলে হয়তো বা মেজরিটি ক্ষেত্রেই কারেক্ট অ্যান্সার দিয়ে আসা যায়। হয়তো বা সবগুলোর ক্ষেত্রে হবে না, কিন্তু মেজরিটি অফ দ্য টাইম
কারেক্ট অ্যান্সার করে আসা সম্ভব হয়। সো কেউ যদি আসলে এসবিএতে খুব ভালো করে, লাইক 60-65টা এসবিএ করে আসতে পারে বা মোর দ্যান দ্যাট, আমি আমি ট্রুলি বলছি, এটা অনেকে শুনে হাসাহাসি করতে পারে, ইম্পসিবল বলতে পারে, আমি একদম ক্লিয়ারলি বলতেছি যে এমআরসিবির প্রিপারেশন কার যদি নেওয়া থাকে তার পক্ষে 65+ এসবিএ কোনো ব্যাপারই হওয়ার কথা না, সত্যি কথা ইনশাল্লাহ। আসলে তার জন্য এটা ইজি হবে ইনশাল্লাহ। সো এমসিকিউতে আমি বলবো যে কারো যদি একটা ভালো বেসিক থাকে সে অনেক কিছু অ্যান্সার করে আসতে পারবে, হয়তো তার কাছে কমন পড়ে নাই, সে জাস্ট বেসিক দিয়ে চিন্তা করেও অ্যান্সার করে আসতে পারবে। বাট হ্যাঁ, ডেফিনেটলি এমসিকিউ পারতে হলে ডেভিডসনের সম্বন্ধে একটা ভালো আইডিয়া আসলে তার থাকা দরকার আছে। সো ডেভিডসন A to Z একটা ফলো থ্রু দরকার। কিন্তু এখানে অনেকেই আছে যে এফসিপিএস বারবার দিচ্ছে, অনেকবার দিচ্ছে, স্ট্রাগল করছে। এখানে আসলে আমি একটা জিনিস একটু অ্যাড্রেস করতে চাই, সেটা হচ্ছে কেউ যদি মনে করে যে আমি ডেভিডসনের সব কিছু মুখস্থ করবো, এটা আসলে প্র্যাকটিক্যাল না, এত কিছু আসলে মনে রাখা সম্ভব না আসলে। কিন্তু আমরা এগুলোকে কীভাবে রিমেম্বার করতে পারি বা কীভাবে পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারি, আমি পার্সোনালি নিজের জন্য যেটাকে মানে আমি যেটা ফলো করি সেটা হচ্ছে রিজনিং করতে পারা। রিজনিং, ক্লিনিক্যাল রিজনিং, এটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা বেসিক কনসেপ্ট আছে, প্রত্যেকটা ফিজিওলজিক্যাল একটা বেসিক কনসেপ্ট আছে, তাই না? প্রত্যেকটা ডিজিজের একটা বেসিক কনসেপ্ট আছে। মানে হোয়েন ইউ নো দ্য অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, হোয়েন ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্যাথোলজি, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক কনসেপ্ট। ওই বেসিক কনসেপ্টটাকে জাস্ট ইউটিলাইজ করে আমরা অনেক সময় ক্লিনিক্যাল রিজনিং করে ফেলতে পারি, ওই রিজনিংটা খুব কাজে দেয়। সো আমি মনে করি যে জাস্ট মুখস্থ করার ক্ষেত্রে এমফাসাইজ না করে রিজনিংটা করতে শেখা, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ আসলেই তো একটা বই মানে লিটারেলি মানে 1200 থেকে 1400 পৃষ্ঠা বা আরেকটু বেশি হইতে পারে, মানে এত মোটা একটা বই, এত হাজার হাজার ইনফরমেশন, মানে প্রত্যেকটা পেজের মধ্যে অ্যাটলিস্ট কয়েকশো ইনফরমেশন আছে। এত কিছু কি আসলেই মনে রাখা সম্ভব? ইটস ভেরি ডিফিকাল্ট। কিন্তু আমরা কিভাবে পরীক্ষাগুলো দিয়ে আসতে পারি সেটা হচ্ছে বাই আন্ডারস্ট্যান্ডিং ইট। হোয়েন ইউ আন্ডারস্ট্যান্ড দিস, হোয়েন ইউ ক্যান রিজন দিস ক্লিনিক্যালি, তখন আসলে এগুলো মিলাই দিয়ে আসা যায়, তখন রেসিডুয়াল নলেজ কাজ করে ফেলে, তখন সিম্পল রিজনিং দিয়ে অনেক কিছু ভালো আনসার করে আসে। বাট কেউ যদি জাস্ট আমি রিজনিং বুঝি না, কি কোন দিক দিয়ে হলো এগুলো কিছুই বুঝি না, আমি জাস্ট মুখস্থ করছি, জাস্ট এক্সট্রিম মেমোরাইজেশন। সো যাদের মেমোরি খুব ভালো মেমোরাইজ করতে পারে হয়তো বা তার অ্যান্সার করে দিয়ে আসতে পারবে, কিন্তু সবার মেমোরাইজেশন ক্যাপাসিটি সমান না। ইনফ্যাক্ট আমি নিজেও আসলে খুব ভালো মুখস্থ করতে পারি না, এবং সত্য কথা, আমাকে যদি কেউ যদি বলে যে ভাই একটা পৃষ্ঠা পড়ে মুখস্থ করে বলো, আমি কোনোদিনই পারবো না, সত্যি কথা। ওই আমাকে ওই সংজ্ঞা বলতে বলে আমি কোনো সংজ্ঞায় বলতে পারবো না, সত্যি কথা। আমি সংজ্ঞা মুখস্থ বলতে পারি না, বাট আই ডু আন্ডারস্ট্যান্ড ইট ভেরি গুড। আমাকে যদি কেউ বলে যে অ্যাকিউট ইনফরমেশনের সংজ্ঞাটা দাও, টিউমারের সংজ্ঞা দাও, হ্যাঁ আমি সংজ্ঞা মুখস্থ বলতে গেলে আমি 10বার হার্ট অ্যাটাক করে ফেলবো, খুবই পসিবল। কিন্তু আই আন্ডারস্ট্যান্ড দিস ডেফিনেশন ভেরি ওয়েল। এই সংজ্ঞাতে কী কী হচ্ছে, কী কী বলতেছে, আমি খুব ভালো মতো এটা বুঝি। সো আমার ব্যাপারটা হচ্ছে ওই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওই জায়গাটা যদি রিজনিং করে কেউ বুঝতে পারে, পরীক্ষায় অনেক কিছু আসলে সহজ হয়ে যায়। সো এই জন্য আমি বলবো যে রিজনিংয়ের কাজ দেওয়া। আচ্ছা, এবার পরীক্ষা পাশের টোটকাগুলো বলি। সেটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। কিভাবে অ্যানালাইসিস করতে হবে? কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। যেমন মানে কেউ যদি প্রিভিয়াস 2-3টা এফসিপিএস পার্ট 1 কোশ্চেন যদি সে একটু চেক করে, সে দেখবে যে ঘুরে ফিরে পার্টিকুলার কিছু জায়গায় বেশি ফোকাস দিচ্ছে, যে এই জায়গাগুলোতে ফোকাস বেশি। যেমন কিছু পার্টিকুলার চার্ট আছে, সেই চার্ট থেকে বারবার কোশ্চেন চলে আসে, দ্যাটস ট্রু, যে ওই জায়গা থেকে আসলে অনেকভাবে কোশ্চেন করা যায়। সো ওই যেই জায়গাগুলো থেকে বেশি বেশি কোশ্চেন আসে, লাস্ট কয়েক বছরের এফসিপিএসের কোশ্চেন কেউ যদি আসলে একটু চেক করে, একটু অ্যানালাইসিস করে, সে একটা প্যাটার্ন কিছুটা হলেও পাবে। ওই প্যাটার্নটাকে সে একটু এমফাসাইজ করলো যে ঠিক আছে এই টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে, আমি একটু এগুলোকে একটু বেশি বেশি করে দেখলাম। ফর এক্সাম্পল মানে ফর এক্সাম এই অ্যানালাইসিস করে এইটুকু আসলে চেক করা উচিত। যেমন আমি অ্যানালাইসিস করে দেখছি যে স্নেক ভেনম থেকে সবসময় একটা কোশ্চেন আসে। সো আমি একটু ভালো করে স্নেক ভেনমে ক্লিনিক্যাল রিজনিংগুলো পড়লাম। সো আমি পরে দেখলাম যে আমার ওখান থেকেই প্রশ্ন আসছে। সো এরকম আসলে বেশ কিছু পার্টিকুলার টপিকস আছে যেখান থেকে কন্টিনিউয়াসলি আসলে কোশ্চেন আসে। সো ওই প্যাটার্নটা জানা থাকলে ওইখান থেকে একটু প্রিপারেশন নিলে সেটা পরীক্ষায় খুবই হেল্পফুল হয়, দ্যাটস ডেফিনেটলি ট্রু। তাহলে এইটা হচ্ছে তাহলে ওভারঅল একটা স্টুডেন্ট এমবিবিএস ফাইনাল পাস করার পরে কীভাবে আসলে অ্যাপ্রোচ নেওয়া উচিত। আমি মনে করি ঠিক আছে, সে ইন্টার্নশিপ থেকে শুরু করতে চাই, ওকে ইন্টার্নশিপে সে কাজের ফাঁকে ফাঁকে পড়বে। তাহলে সে কী করবে, সে এরপরে ডেভিডসন পড়বে, এবং ডেভিডসন মুখস্থ করার থেকে বুঝে পড়া, রিজনিং করা, সেটাকে সে বেশি কোরিলেট করার ট্রাই করবে। সেকেন্ড, আমি মনে করি এমআরসিপির জন্য
আমরা যে কোশ্চেন সলভগুলো করি সেই কোশ্চেন সলভ প্র্যাকটিস আমি খুবই রিকমেন্ড করব, তাহলে তার জন্য এসবিএটা ইজিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এসবিএতে যদি আমি মনে করি এসবিএতে প্রত্যেকে টার্গেট হওয়া উচিত আমি 70-এর উপরে এসবিএ তুলবো, হয়তো বা 70-এর উপরে এসবিএ তোলা সম্ভব হবে না, কিন্তু 70 টার্গেট করলে 60 হওয়া সম্ভব। কারণ কেউ যদি টার্গেটই করে আমি 50টা এসবিএ কারেক্ট করবো বা 60টা এসবিএ কারেক্ট করবো, সে 60টা এসবিএ কারেক্ট করতে না পারাটাই স্বাভাবিক, টার্গেটের থেকে একটু কম পর্যন্ত যায়। সো যত বড় টার্গেট নিব আমার অ্যাকুরেসি তত আগে আগাবে। সো আমি বলবো যে এমআরসিপি কোশ্চেন সলভ প্র্যাকটিস করা উচিত। ব্যাপারটা এই নিয়তে না যে এখান থেকে কোশ্চেন আসবেন, এই নিয়ত হচ্ছে আমি কোশ্চেন সলভ করায় প্রবলেম সলভ করার ক্যাপাসিটি আমার গ্রো করবে, এই নিয়তে আগানো উচিত। তাহলে এইভাবে কেউ যদি আসলে প্রিপারেশন নেওয়া শুরু করে দ্যাট উইল বি ভেরি হেল্পফুল ইনশাআল্লাহ। এখন এরপরে একটু বলি যে ডেভিডসনের এখানে আবার কথা আছে, একটা হচ্ছে ডিজিজ সেগমেন্ট, আর প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে একটা বেসিক সেগমেন্ট থাকে যেখানে অ্যানাটমি, হ্যাঁ, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, হ্যাঁ, আরও হাবিজাবি অনেক কিছু থাকে। সো এখন এমন যদি হয় যে এইগুলা পড়তে পড়তে এইগুলা পড়া হচ্ছে না, তাহলে আমার লাভ কি? তো আমি পার্সোনালি আসলে যেটা করি, আগে ডিজিজগুলো পড়ে তারপরে আমি এই সেগমেন্টগুলো পড়তাম। এখানে আরেকটা আমি একটা বলবো, সেটা হচ্ছে একটা বইকে অবশ্যই রিকমেন্ড আসলে করা উচিত, সেটা হচ্ছে এসেন্স অফ মেডিসিন, একটা বই আছে এফসিবিএস বার্টন গ্রুপের যেই ভাইদের যে বই, এখানে অনেক কিছু গোছায় দেওয়া। সো ডেভিডসন থেকে ওটা পড়া একটু কষ্ট, কিন্তু তারা আসলে গুছায় দিছে। সো ডেফিনেটলি এই বইটা রিকমেন্ডেড, এসেন্স অফ মেডিসিন। শুরুর দিকে এই জিনিসগুলো গোছানো থাকে বা কি পয়েন্টসগুলো কিছু জিনিস তারা গুছাই দিছে। সো এটাকে রিকমেন্ড করা যেতে পারে। তো আমি বলবো যে তো আমি পার্সোনালি ডিজিজ সেগমেন্ট আগে পড়ে ফেলি, আর এগুলো আমি সবার পরে পড়ার পক্ষে, কারণ এটা পড়তে গেলে এগুলো আর পড়া হয় না, এখানেই মানুষ হারায় যায়। আর এখানে যেন না হারা যায় সেখানে এসেন্স অফ মেডিসিন বইটা চাইলে দেখা যেতে পারে, ওরা একটু গুছাই দিছে সব কিছু। তো এইভাবে আসলে আগানো যাইতে পারে। আচ্ছা, এবার আসি এমআরসিপি। সো এমআরসিপিতে কীভাবে আগানো উচিত? প্রথম কথা হচ্ছে আমরা এমআরসিপি, আমি মনে করি এমআরসিপি ইজ ভেরি হার্ড এক্সাম, খুবই হার্ড এক্সাম। বিশেষ করে এমআরসিপি পার্ট 1 খুবই কঠিন, এমআরসিপি পার্ট 2 এমআরসিপি পার্ট 1-এর থেকেও আরও বেশি কঠিন। মানে এমআরসিপি পার্ট 1 যতটুকু কঠিন, পার্ট 2 তার থেকে 2 থেকে 3 গুণ বেশি কঠিন, বা আরেকটু বেশিও বলা উচিত। কারণ এমআরসিপি পার্ট 1-এ তো তাও একটা থিওরি ছিল, পার্ট 2 এর থিওরি খুঁজতে যে আমি পাগল হয়ে গেছি। তো এমআরসিপি আসলে অ্যাপ্রোচ কীভাবে করা উচিত? এখন এটা একটা কথা কীভাবে যেন ছড়াই গেছে, অনেকে বলে কি যে পাস মেডিসিন কোশ্চেন সলভ করলে তো এমআরসিপি পার্ট 1 হয়ে যায়। তা আমার কথা হচ্ছে যে পাস মেডিসিন সলভ করলেই যদি এমআরসিপি পার্ট 1 পাস করা যায়, তাহলে বাংলাদেশ থেকে এমআরসিপি পার্ট 1 যে প্রতিবার পরীক্ষা হয়, এভারেজ 120 জন প্রত্যেকটা ডায়েটে পরীক্ষা দেয়। আমি যখন এমআরসিপি পার্ট 1 পরীক্ষা দিছি, 120 জন একদিনে একসঙ্গে পরীক্ষা দিছে। সো এরকম একটা ফিক্সড অ্যামাউন্ট অফ নাম্বার আছে, হয়তো বা একটু কম বেশি হইতে পারে, একটু কম বেশি, কিন্তু মানে এমআরসিপি পার্ট 1 পরীক্ষা একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ দিচ্ছে, কিন্তু সবাই কি পাস করে? আমি যেবার এমআরসিপি পার্ট 1 পাস করছি সেবার মনে হয় 10-12 জন পাস করছে, মাঝে মাঝে 20-30 জন পাস করে, দু একটা ডায়েট একটু কোশ্চেন রিলেটিভলি একটু ইজিয়ার হলে। তো আবার আমি যদি মানে হায়েস্ট যদি 40 জন পাসও যদি ধরি, তাও তো এটা আসলে 50%ও হইল না। তো মানে শুধু কোশ্চেন সলভ করলেই যদি মানে এমআরসিপি পাস করা যায়, তাহলে আমার কথা হচ্ছে এক একটা মানুষ 1,20,000 টাকা খরচ করে, 1.5 লাখ টাকা খরচ করে একটা এমআরসিপি দিচ্ছে, সবাই তো পড়েই পরীক্ষা দেয়, সবাই কোশ্চেন সলভ করে পরীক্ষা দেয়, তো সবাই কেন পাস করছে না? সো ডেফিনেটলি শুধুমাত্র কোশ্চেন সলভ করলে এমআরসিপি পাস করা যায়, ইটস নট লাইক দ্যাট। তাহলে এমআরসিপি পাস করার জন্য আসলে কী দরকার? সবচেয়ে বড় কথা হচ্ছে এমআরসিপি পাস করার জন্য এমআরসিপির ওদের থিওরিটা আমাদেরকে বুঝতে হবে। ওদের পার্টিকুলার কয়েকটা ডিজিজ লিস্ট আছে, ঘুরে ফিরে ওই ডিজিজগুলো থেকে কোশ্চেন করে। আমি একবার হিসাব করে দেখছিলাম, এভারেজ আমাদের যে প্রত্যেকবার যে মানে এমআরসিপি পার্ট 1-এ 200টা কোশ্চেন থাকে, পার্ট 2-তেও 200টা কোশ্চেন, এই যে 200টা কোশ্চেন ঘুরে ফিরে আসলে দেখা যায় যে এভারেজ 300টা টপিক আছে, বা 250টা টপিক বললাম, 250 থেকে 300টা টপিক আছে। এই টপিকগুলো থেকেই বারবার কোশ্চেন আসে, এবং এই যে কোশ্চেনগুলো আসে, এদের কোশ্চেনে কয়েকটা লেয়ার আছে। কিছু কোশ্চেন আছে যেখানে একটা ক্লিনিক্যাল সিনারিও দেওয়া থাকবে, সেখান থেকে ডায়াগনোসিস, ক্লিনিক্যাল সিনারিও দেওয়া থাকবে, সেখান থেকে ট্রিটমেন্ট, ক্লিনিক্যাল সিনারিও দেওয়া থাকবে, সেখান থেকে ইনভেস্টিগেশন কী করব, ইনভেস্টিগেশনের রিপোর্ট কী আসতে পারে, এইগুলো থেকে প্রশ্ন আসে। মোটা দাগে কোশ্চেন এগুলো থেকে আসে। তাহলে আসলে এই কোশ্চেনগুলো অ্যান্সার যদি পারতে হয়, আমাকে কয়টা জিনিস জানতে হবে। এক, ওই ডিজিজ সম্বন্ধে A to Z, ওই ডিজিজের পেশেন্টের প্রেজেন্টেশন কী হবে, ডিজিজ সম্পর্কে মোটামুটি যা যা জানার দরকার প্রায় সবই জানতে হবে। ডিজিজ থিওরি, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন,
ইনভেস্টিগেশন করলে সেটা রিপোর্ট কি হবে, ট্রিটমেন্ট করলে কি ট্রিটমেন্ট করা হয়। আচ্ছা, ট্রিটমেন্টও কথা আছে। ট্রিটমেন্ট কিন্তু যেন তেন ট্রিটমেন্ট করলে হবে না, ওদের দেশে এনএইচএসে ওরা কি ট্রিটমেন্ট প্রোটোকল ফলো করে সেটা জানতে হবে। তাহলে ওদের ট্রিটমেন্ট প্রোটোকল জানতে হবে, ওদের ওদের ইনভেস্টিগেশনে ওদের নিজেদের প্যাটার্ন আছে, ওরা কোন ইনভেস্টিগেশন আগে করবে কোন ইনভেস্টিগেশন পরে করবে, ওদের নিজেদের একটা সিকোয়েন্স আছে। তাহলে সেই সিকোয়েন্সে জানতে হবে, সেখানে মানে এক্সপেক্টেড ফাইন্ডিংস কি সেটা জানতে হবে। তাহলে একটা ডিজিজ পড়ার সময় ওই ডিজিজের থিওরিটাও জানতে হবে, মোর ক্লিনিক্যাল ওরিয়েন্টেড থিওরি, এবং সেই সাথে ওদের দেশের ট্রিটমেন্ট প্রোটোকল, ওদের দেশে ইনভেস্টমেন্ট কি বলে ইনভেস্টিগেশন প্রোটোকল সেটাও জানতে হবে। তাহলে এইগুলা জানতে হবে আগে, তারপরে কোশ্চেন সলভ আমরা করি। এখন কোশ্চেন সলভ আসলে আমরা কেন করি? আমরা কোশ্চেন সলভ করি ফর প্র্যাকটিস। কি প্র্যাকটিস? এখন এমআরসিপিতে যেই রকম সিনারিও দেওয়া থাকে এবং সিনারিও থেকে যেরকম কোশ্চেন আসে, এরকম কোশ্চেন মানে এরকম প্রবলেম বেস কোশ্চেন সলভ করার প্র্যাকটিস আমাদের এমবিবিএস লেভেলে নাই। আমাদের এমবিবিএস লেভেলে যে পরীক্ষাগুলো আমরা দিই, সেই পরীক্ষাগুলোর সাথে এই পরীক্ষার কোনো মিল নেই। আমাদের এমবিবিএস লেভেল পরীক্ষাগুলো এটার সাথে কম্পেয়ার করলে মানে এটা কোনো কম্পারিজনই আসলে আসবে না। সো আমি তো আসলে ওই রকম কোশ্চেন অ্যান্সার করার কোনো এক্সপিরিয়েন্সই আমার নাই। তো কিভাবে, যে এক্সপিরিয়েন্স আমার নাই সেরকম একটা পরীক্ষা আমি চট করে কিভাবে নামবো? সো ওদের ওই এক্সাম এক্সপিরিয়েন্সটাকে স্মুথ করার জন্য কোশ্চেন সলভ করতে হয়। কোশ্চেন সলভ করতে 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 প্র্যাকটিসের মাধ্যমে আমাদের ওই মানে এসেন্সটা চলে আসে। সো কোশ্চেন সলভের মূল উদ্দেশ্য হচ্ছে আমি যে থিওরিটা পড়ছি সেই থিওরির উপর বেস করে যে এমআরসিপিতে যে কোশ্চেনগুলো আসে সেটা একটা প্যাটার্নের সম্পর্কে একটা আইডিয়া চলে আসা। সো পরীক্ষাতে যখন কোশ্চেন আসবে তখন আমি যেন প্রপার ওয়েতে চিন্তা করতে পারি। কারণ পরীক্ষার কোশ্চেন পেয়ে আমি যদি হা করে তাকায় থাকি, আমি যদি কোশ্চেনটাই না বুঝি তাহলে তো আসলে হলো না। কারণ এমআরসিপি একটু আগে যেটা বললাম যে এমআরসিপিতে কোশ্চেনে কয়েকটা লেয়ার থাকে। হ্যাঁ, এরা করবে কি একটা সিনারিও দিবে, এখন সিনারিও দিয়ে বলবে কি যে ইনভেস্টিগেশন ফাইন্ডিংস কোনটা, ইনভেস্টিগেশন ফাইন্ডিংস কোনটা, কোশ্চেন দিয়ে এরকম করবে। এখন সিনারিওতে কিন্তু ডায়াগনোসিস বলা যায় না, সিনারিওতে এমন একটা কিছু দেওয়া যেখান থেকে প্রথমে আমাকে ডায়াগনোসিস বের করতে হবে। ডায়াগনোসিস বের করে কোন ইনভেস্টিগেশন সেখানে আমি আগে করব সেটা চিন্তা করতে হবে, তারপরে সেটার ফাইন্ডিংস হবে, সেটার অ্যান্সার করে আসতে হবে। তাহলে এদের কোশ্চেনে দুইটা তিনটা লেয়ার থাকে। সো ব্যাপারটা এরকম না যে ডায়াগনোসিস করতে পারছি এখানে ভুল করছি আমি 1 নাম্বার পাবো, নো, আমাকে এটা কারেক্ট হলেই নাম্বার পাবো, এটা ভুল করলে কিছুই পাবো না। সো এদের কোশ্চেনের লেয়ার থাকে অনেকগুলো। এখন এই যে লেয়ার থাকে এরকম কোশ্চেন আমাদের সলভ করার কোনো এক্সপিরিয়েন্সই নাই। সো আমরা এই জন্য আসলে নিজেদেরকে ওইভাবে ডেভেলপ করার জন্য কোশ্চেনটা আসলে সলভ করতে হয়। বাট থিওরি ইজ দ্য কিং। থিওরি পড়ি নিয়ে কোশ্চেন সলভ করছি, নট সাফিসিয়েন্ট এনাফ, নেভার। হ্যাঁ, কেউ কেউ শুধু থিওরি শুধু কোশ্চেন সলভ করে পাস করে আসছে, ওকে। যে শুধু কোশ্চেন সলভ করে পাস করে আসছে সে ডেফিনেটলি তার ডিভিশন পড়া আছে, হয়তো বা তার একটা এফসিবিএস পার্ট 1 করা আছে, সে হয়তো বা ট্রেনিংয়ে আছে, সে অনেক দিন ধরে সে মেডিসিন পড়ে, তার মেডিসিনের অনেক নলেজ আছে। এখন সে এমআরসিপি পরীক্ষা দেওয়ার আগে শুধু কোশ্চেন সলভ করে পরীক্ষা দিয়ে আসে, তার মানে এই না যে সে শুধুমাত্র কোশ্চেনই সলভ করছে, তার এর ব্যাকগ্রাউন্ডে তার একটা নলেজ আছে, যে নলেজটার কথা সে বলে নাই। একটা লোক যে এর আগে এফসিবিএস পার্ট 1 ক্র্যাক করছে, তার তো অবশ্যই মেডিসিন সম্পর্কে একটা ভালো নলেজ অবশ্যই আছে। এরকম একটা লোক হয়তো বা 2 বছর ধরে মেডিসিন ট্রেনিংয়ে আছে, মেডিসিনে সে 2 বছর ধরে আরও পড়ালেখা করতেছে। এই লোক এখন যখন এমআরসিপি দিবে ডেফিনেটলি সে কোশ্চেন সলভ করলেও সে এইগুলো সম্বন্ধে তার একটা ভালো আইডিয়া অলরেডি আছে। সো এইটা হিসাব করার অর্থ এই না যে শুধু কোশ্চেন সলভ করলেই পাস হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে মেডিসিনের একটা থিওরি নলেজ তাকে আসলে থাকতে হবে। এখন অনেকেই ভুলটা করে কিভাবে, অনেকে শুরু করবে এমআরসিপি দিয়ে যে আমি বাইরে চলে যাব, আমি এমআরসিপি দিব, আমি এফসিবিএস কিছু দিব না। এখন এই পার্সন যখন শুনে যে শুধু এই কোশ্চেন সলভ করলে এমআরসিপি হয়ে যায়, ও তো একটা ধরা খায়। সো ধরা না খাওয়ার উপায় হচ্ছে পড়ে পরীক্ষা দেওয়া। আচ্ছা, তাহলে আমাকে থিওরিটা পড়তে হবে, তার সাথে কোশ্চেনটা সলভ করতে হবে। এখন কথা হচ্ছে যে থিওরি পড়বো কোথা থেকে, কোশ্চেন সলভ করবো কোথা থেকে। এখন এমআরসিপির জন্য আসলে ওরা ডেভিডসন বইটাকে খুব বেশি ফলো করে, ইটস নট লাইক দ্যাট। বরং আমার কাছে মনে হয়েছে এমআরসিপির সাথে কুমার অ্যান্ড ক্লার্ক, তারপরে হচ্ছে অক্সফোর্ডের যে বইগুলো আছে, হ্যাঁ অক্সফোর্ডের হ্যান্ডবুক আছে, টেক্সট বুক আছে, টেক্সট বুকটা অনেক বড় বাট অনেকগুলো হ্যান্ডবুক আছে। সো এইগুলা যেভাবে হোক, মানে মূল কথা হচ্ছে কুমার ক্লার্ক, অক্সফোর্ড, তারপরে হচ্ছে ওএসটির কিছু বই আছে, তো ওদের নিজেদের যেই প্রকাশনাগুলো আছে বা এইগুলার সাথে বেশি ম্যাচ করে। সো ডেভিডসনের সাথে খুব বেশি ম্যাচ করে আমি এটা বলবো না, বাট এই বইগুলোর সাথে একটু বেশি ম্যাচ করে। সো এই বইগুলো চাইলে থিওরির জন্য পড়া যায়, রিকমেন্ডেড। এর পাশাপাশি কোশ্চেন সলভ আসলে করতে হবে, কোশ্চেন সলভ ইজ ফর প্র্যাকটিস। সো এখন আমাদের কিছু অপশন আছে, একটা হচ্ছে পাস মেডিসিন, একটা হচ্ছে পাস মেডিসিন,
একটা হলো পাস টেস্ট। সো বেসিক্যালি আরও 2-3টা প্ল্যাটফর্ম আছে, বাট ওগুলো খুব বেশি রিকমেন্ডেড না, এই দুইটাই রিকমেন্ডেড। সো আসলে সবসময় আমি বলি পাস মেডিসিন দিয়ে শুরু করতে, তারপরে পাস টেস্টে যেতে, বিকজ পাস মেডিসিন একটু ইজিয়ার, পাস টেস্ট একটু হার্ড। শুরুতেই পাস টেস্টে গেলে হতাশ হয়ে যাবে অনেকে, আগে পাস মেডিসিন ক্লিয়ার করে তারপরে পাস টেস্ট সলভ করাটা বেটার। সো পাস মেডিসিন দেন পাস টেস্ট। আবার পাস মেডিসিন এখন এটা ওয়েবসাইট কিনবো নাকি ওই পিডিএফ প্রিন্ট করে সেগুলো দেখবো, আমি বলবো যে ওয়েবসাইট ইজ বেটার। ওয়েবসাইটের সাবস্ক্রিপশন ইজ মাচ বেটার, ওটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স এবং অনেক রিসোর্স আছে। যেমন এখানে শুধু কোশ্চেন সলভ করা যায় তা না, ওদের থিওরি সেগমেন্ট আছে, ওরা সব থিওরিকে গুছায় নোট আকারে দিছে, যেখানে এক্সট্রা কিছু লিঙ্ক আছে যে চাইলে আরও বেশি চাইলে জানা যাবে। দে প্রোভাইড অলমোস্ট এ লট অফ থিংস। ওদের এআই দিয়ে ওরা আরও অগমেন্টেড থিওরি করে দিছে, এগুলো অনেক বেটার হয়ে গেছে। পাস টেস্টের ক্ষেত্রে সেম, ওদের নিজস্ব একটা থিওরি নোট সেগমেন্ট আছে, প্রত্যেকটা টপিকে, প্রত্যেকটা না 80% টপিকে ওদের নিজস্ব বাইট সাইজ ভিডিও আছে, যেগুলো এক্সামের আগের প্রিপারেশনের জন্য খুবই হেল্পফুল। লাইক আমার এক্সাম দিব 1 মাস পরে, আমার এখন তো সব কিছু আবার নতুন করে পড়ার সময় নেই, আমি তো কুইক রিভিশন দিতে চাই। সো ওদের বাইট সাইজ ভিডিওগুলো 1 টানে 10 দিনে সব দেখে ফেলা সম্ভব। সো মাচ বেটার এক্সপিরিয়েন্স। সেই সাথে ওখানে তো কোশ্চেন সলভ করা যায়, নিজের মানে রেসপন্স কেমন হচ্ছে, নিজের পারফরমেন্স কেমন হচ্ছে সেটাকে অ্যাসেস করা যায়, ভুল কোথায় হচ্ছে কারেক্ট কোথায় হচ্ছে এগুলো অ্যানালাইসিস করা যায়। সো ওয়েবসাইট এক্সপিরিয়েন্স ইজ মাচ বেটার। সো পাস মেডিসিন সলভ করে তারপরে পাস টেস্ট। তাহলে হোয়াট ইজ অ্যাবাউট পাস্ট পেপার? পাস্ট পেপার হচ্ছে প্রিভিয়াস এমআরসিপি কোশ্চেনের কালেকশন, রিয়েল এমআরসিপি কোশ্চেনের কালেকশন। এটাই পাস টেস্টের সাবস্ক্রিপশনের মধ্যেই দেওয়া থাকে। আর বাইরে তো অনেকে পিডিএফ কিনতে পাওয়া যায়, কি বলে নীলক্ষেতে এগুলো মানে বইটই পাওয়া যায়, পিডিএফ প্রিন্ট করে ওরা বানাইছে। সো পাস পেপার হচ্ছে আমি মনে করি সবার লাস্টে সলভ করাই ভালো। সবার আগে পাস মেডিসিন, তারপরে পাস টেস্ট, তারপরে পাস পেপার, বিকজ পাস পেপার সবচেয়ে হার্ড, পাস টেস্ট তার থেকে একটু ইজি, পাস মেডিসিন তার থেকে আরও ইজি। আর এর বাইরে যে BMG1 এক্সামিনেশন থেকে শুরু করে আরও অনেক কিছু আছে, এগুলো আমি খুব বেশি রিকমেন্ড করবো না, আমি দেখছি ওগুলো খুব বেশি আমার কাছে মনে হয় না। তাহলে এই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে পারি, ওয়েবসাইট থেকে থিওরিগুলো চাইলে দেখতে পারি, ওদের গোছানো একটা থিওরি অপশন আছে। বাট টেক্সট বুক পড়াটাকে আমি সবসময় রিকমেন্ড করবো। অ্যাটলিস্ট একটা ডেভিডসন বা কুমার ক্লার্ক কিছু একটা বই পড়া থাকা লাগতে হবে। একদমই কোনো বই পড়বো না, শুধু এগুলা পড়ে পাশ করে আসবো। যদি কোনোভাবে এমআরসিবি পার্ট 1 ব্যাটে বলে মিলে পাস হয়েও যায়, এমআরসিবি পার্ট 2 থেকে ভয়াবহ রকমের ধরা খাবে সে, বিকজ এমআরসিবি পার্ট 2 ইজ এক্সট্রিমলি 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 টাফ। মানে আল্লাহর দুনিয়ার যত মানে চিপা চাপার যত তথ্য আছে, হ্যাঁ, যত আনকমন আনকনভেনশনাল যত মানে কোশ্চেন আছে, রেয়ার রেয়ার যত কিছু আছে, যা কিছু আছে, যত এক্সেপশনাল হিসাব, সব কিছুতে সব কিছু চলতেছে, কিন্তু একটা এক্সেপশন আছে, ওই এক্সেপশনটা হ্যাঁ মেডিসিনের একদম ডিপ নলেজ, হ্যাঁ, ওগুলো থেকে এটা প্রশ্ন করে। সো কেউ একটা মেডিসিনের একটা বই পড়ে নাই, এমআরসিবি পার্ট 2 দিয়ে ফেলছি, ইট ইজ ভেরি আনলাইকলি টু গেট পাস। মানে এমআরসিবি পার্ট 1 পাস করলেও পার্ট 2তে যে সে ধরা খাবে। সো আসলে টেক্সট বই অবশ্যই পড়তে হবে, ডেভিডসন হোক কুমার ক্লার্ক হোক, কিছু একটা টেক্সট বই পড়তে হবে। আরও মানে আমি সবসময় সাজেস্ট করবো যে কেউ যদি এমআরসিপি লাইনে আগাইতে চায়, অক্সফোর্ড একটু বেশি করে পড়তে। অক্সফোর্ডের হ্যান্ডবুক আছে, এখন অক্সফোর্ড হ্যান্ডবুক নিয়েও কথা বলি। যদি হ্যান্ডবুক পড়তে হয়, অক্সফোর্ড হ্যান্ডবুক অফ মেডিসিন যেটা, সেটা তো পড়তেই হবে, কিন্তু যে স্পেশালিটির যে আলাদা হ্যান্ডবুকগুলো আছে, ওই পার্টিকুলার টপিকগুলো পড়ার সময় ওই স্পেশালিটি টপিকের হ্যান্ডবুকের ওই সেগমেন্টগুলো আসলে দেখা উচিত। সো হ্যান্ডবুক পড়লে মোটামুটি যতগুলো স্পেশালিটি থেকে আমরা পড়তেছি সেইগুলোর থেকে ওই টপিকগুলো দেখে নেওয়া উচিত, এটাকে আমি সাজেস্ট করবো। আদারওয়াইজ টেক্সট বুক অফ মেডিসিন, টেক্সট বুক অফ মেডিসিন অবশ্য অতিরিক্ত রকমের বড়, অনেক সময় নিয়ে পড়তে হবে। হ্যান্ডবুকটা একটু ওই দিক থেকে ইজিয়ার, বাট হ্যান্ডবুক পড়লে আমি বলবো যে শুধু অক্সফোর্ড হ্যান্ডবুক অফ মেডিসিন না, বরং ব্রাঞ্চের যে টপিকগুলো থেকে কোশ্চেন আসে ওগুলো একটু দেখে নেওয়া, যে যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে ওই টপিকগুলো ওখান থেকে দেখে নিলাম। সো এটাকে আমি সাজেস্ট করবো। আর পাস মেডিসিন পাসটা সলভ করলে একটা ডিসেন্ট নলেজ এখান থেকে হবে। আর যাদের ডেভিডসন পড়া আছে তাদের জন্য ইজিয়ার হবে ডেফিনেটলি, কিন্তু তারপরেও একটু পড়তে হয়। তবে যাদের FCPS করা আছে, পার্ট 1 দেওয়া আছে, ডেভিডসন পড়া আছে, কোশ্চেন সলভ করলে যেটা হবে, কোশ্চেন সলভের পরে যে এক্সপ্লানেশনগুলো থাকে ওই ইনফরমেশনগুলো দেখলে তারা অনেক কিছু মিলাই ফেলতে পারবে। সো মানে প্রোভাইডেড দ্যাট তার আগে থেকে একটা মেডিসিনের বই পড়া আছে, তখন এটা তার জন্য ইজিয়ার হবে, আদারওয়াইজ থিওরিটা পড়ে আসতে হবে। তাহলে এইটা হচ্ছে গেল এমআরসিপি পার্ট 2 এর কথা, মানে পার্ট 1 পার্ট 2 ওভারঅল মিলাই বললাম। তাহলে FCPS কীভাবে আগাবো, এমআরসিপি কীভাবে আগাবো, তাহলে এখান থেকে একটা সুন্দর একটা আইডিয়া আমার মনে হয়ে যায়। সো আমি যদি এমআরসিপি কোশ্চেন সলভই করি, এক কোশ্চেন সলভ দিয়ে এমআরসিপিও হবে, FCPS এর SBS সেগমেন্ট আসলে পসিবল।
সো আসলে এমআরসিপি উইথ এফসিপিএস একসঙ্গে প্রিপারেশন নেওয়া উচিত কিনা, কোনটা আগে দিব, এটা যদি কেউ প্রশ্ন করে আমি সবসময় বলবো সবার আগে এফসিপিএস দেওয়া উচিত। আমি আগে এমআরসিপি করছি, কারণ আমি আগে বাইরে যাইতে চাইছি বা আমার হিসাব আলাদা, কিন্তু নর্মালি সবার আগে কোনটা দিব, সবার আগে অবশ্যই এফসিপিএস দেওয়া উচিত। সবার আগে এফসিপিএস দেওয়া উচিত। আর আমি বাইরে চলে যাব কনফার্ম, আমি কোনোভাবেই দেশে থাকবো না, আমি আমার জীবন মরণ মানে এক করে বাইরে যাব, এরপরও বলবো যে গেট অ্যান এফসিপিএস, একটা এফসিপিএস পার্টান হয়ে বসে থাকুক। বিকজ ইউ নেভার নো যে বাইরে যাওয়াটা আসলেই দিন শেষে পসিবল হবে কি না, এটা কোনো গ্যারান্টি নেই। সো জাস্ট ইন কেস এফসিপিএস একটা পার্টন থাকা ভালো। আর সবার আগে এফসিপিএস দেওয়া উচিত, তারপরে এমআরসিপি দেওয়া উচিত। আমি আসলে এভাবেই বলবো, আগে এমআরসিপি দিয়ে পরে এফসিপিএস, এটা আমি খুব বেশি এখন আর রিকমেন্ড করবো না। এখানে কিছু ব্যাপার আছে। এমআরসিপি লাস্ট এক্সাম হচ্ছে এমআরসিপি পেইসেস, এটা তো পুরোপুরি একটা ক্লিনিক্যাল পরীক্ষা। সো পেইসেসের জন্য আসলে হিউজ ক্লিনিক্যাল এক্সপোজার দরকার, হিউজ ক্লিনিক্যাল এক্সপোজার দরকার। যারা মানে ট্রেনিংয়ে আছে তাদের জন্য এটা একটু রিলেটিভলি তাদের জন্য একটু ইজিয়ার হয়, মানে ইজিয়ার বলতে পেসেস অনেক কঠিন এক্সাম, কিন্তু যাদের ট্রেনিং আছে তাদের জন্য পাথওয়েটা আমি মনে করি একটু মানে ইজিয়ার। যাদের কোনো ট্রেনিংয়ে নাই তাদের জন্য পেসেস জার্নিটা একটু টাফ। সো এই জন্য সব দিক থেকে আমি মনে করি যে এফসিপিএসটা আগে করে আগানোটাই বেটার হবে। তো এইভাবে আমি বলবো। আর রেসিডেন্সির ব্যাপারে যেটা, সেটা হচ্ছে রেসিডেন্সি তো ইন্টার্নশিপের পরে অ্যাটলিস্ট 1 বছরের গ্যাপ থাকতে হবে। এবং এই সময়ে যেটা বললাম যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মা, প্যাথো, মাইক্রো, এগুলো আবার পড়তে হবে। মেডিসিনও পড়তে হয়, মেডিসিন থেকেও কিছু কোশ্চেন আসে, ইফ আই এম নট মিস্টেকেন মেবি 20টার মতো কোশ্চেন আসে। সো এইগুলো তাকে পড়ে আসতে হবে। সো যারা রেসিডেন্সি প্রিপারেশন নিতে চায় তারা সাধারণত রেসিডেন্সিও দেয়, ডিপ্লোমাও দেয়, রেসিডেন্সি না হলে ডিপ্লোমা দেয়, আবার রেসিডেন্সি দেয়। সো রেসিডেন্সি প্রিপারেশনের জন্য বেসিক সাবজেক্ট অনেক বেশি পড়তে হয়, এফসিপিএসের সাথে কম্পেয়ার করলে একটু আলাদা, যদিও সেখানে এসবিএ আছে। যাদের এফসিপিএসের এসবিএর এক্সপিরিয়েন্স আছে বা এমআরসিপির এসবিএর এক্সপিরিয়েন্স আছে তাদের ডেফিনেটলি রেসিডেন্সির যে এসবিএ কিছু অল্প কিছু প্রশ্ন আসে সেখানে ডেফিনেটলি তাদের জন্য একটু সুবিধা হয়, কারণ এসবিএ অলওয়েজ পারলে খুব ভালো একটা নাম্বার চলে আসে। সো এটা একটা বেনিফিটের জায়গা। সো এসবিএটা অবশ্যই একটা গেম চেঞ্জার। সো মোটা দাগে এই হচ্ছে প্রিপারেশন নিয়ে আলোচনা। আমার মনে হয় যে যা যা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইছি আমি আলোচনা করে ফেলছি। সো এরপরে যদি কারো কোনো কমেন্ট থাকে, কোনো কোশ্চেন থাকে, ইউ মে আস্ক, আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা আমি একটু দেখি কমেন্টে কেউ কোনো কোশ্চেন করছে কিনা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, আদারওয়াইজ আমরা আলোচনা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটা দাগে আমাদের সেশন এখানে শেষ করে দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।